পরের দিন যে যার মতো সমুদ্র দেখতে বেরিয়ে গেল। কেউ বা সমুদ্রের জলে ডুবে ভাসে, আবার কেউ সেলফি তুলে, কেউ বা টিকটক ভিডিও বানায়, কেউ বা লাইভ ভিডিও করতেছে, কেউ বা ছাতার নিচে বসার যে চেয়ারগুলো আছে সেখানে শুয়ে ডাব খাচ্ছে, কেউ বা আবার নিজের জীবন সঙ্গীর সাথে মজা করতেছে। সবার থেকে দূরে মামুন বালির উপরে বসে আছে। মিতু একটু এগিয়ে গেল তানহার দিকে। মুখে মুচকি হাসি থাকলেও মুখটা তার লজ্জায় লাল হয়ে আছে। ম্যাম, একা একা সমুদ্রের জলে যে আপনার কেউ আছে নাকি? আমার আবার কে আসবে? অফিসের সবাই তো কাউকে না কাউকে নিয়ে এসেছে, আপনি যে একা আসলেন। কেন, আপনিও তো একা এসেছেন, আপনার কি তাতে কোনো সমস্যা হচ্ছে? কি যে বলেন না ম্যাম, আমি আবার কোথায় একা আসলাম? আপনি তো একাই এসেছেন, আর এত লজ্জা পাচ্ছেন কেন? আমি তো একা আসিনি, আমার সাথে তো মামুনও এসেছে। তা মামুন সাহেব কি আপনাকে ভালোবাসার কথা বলেছে? আপনি বলেন নাই ম্যাম? হ্যাঁ বলেছি, কিন্তু মামুন সাহেব না করে দিয়েছে। আমি জানি আপনি বললে সে হ্যাঁ বলবে না, আমি বললে ঠিক সে রাজি হবে। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে জিজ্ঞেস করেন। কি বেহায়া মেয়ে রে বাবা, আমার কথা বিশ্বাস করে না। ম্যাম, তাহলে যাই গিয়ে বলি এই সময় মামুন একা আছে, আপনি গোসল করতে থাকেন। তানহা মিতুর দিকে তাকিয়ে দেখতেছে। মিতু তো মামুনের দিকে এগিয়ে যাচ্ছে। মামুন একা একা বসে সমুদ্রের জলের ঢেউ উপভোগ করতেছে। হঠাৎ দেখলো মিতু তার কাছে বসে আছে আর মুচকি মুচকি হাসতেছে। কি ব্যাপার এভাবে হাসতেছেন যে? আর আপনি আসলেন কখন? আমি মাত্র এসেছি, মনে আনন্দের ঢেউ হয়েছে দেখে হাসতেছি। আচ্ছা হাসেন, সমস্যা নেই, কিন্তু আপনি আমার কাছে এলেন যে? তোমাকে একটা কথা বলার ছিল বলে এখানে আসলাম। তাছাড়া আশেপাশে তেমন কেউ নেই, তাই ভাবলাম মনের কথাটা বলেই দেই। তা কি এমন মনের কথা বলেন তো শুনি। আসলে আমি কোনো কথা চেপিয়ে বলতে পারি না, যা বলার সোজাসাপটা বলে দেই, মনের ভিতরে কথা রাখতে পারি না। সব বুঝলাম, এবার তো বলেন কি বলবেন। আসলে তোমাকে আমি খুব পছন্দ করি, এমনকি অনেক আগে থেকে তোমাকে ভালোবাসি আমি। আই লাভ ইউ মামুন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কি তোমার জীবন সঙ্গী বানাবে? সব বুঝলাম। এখন আচ্ছা, আপনার এই কথার উত্তর কালকে দেবো কেমন? দয়া করে আজকে আর জোর করবেন না, সবাই আনন্দ করতেছে, আপনিও করেন। আমার এত তাড়াহুড়ো নেই, যখন মন চায় তখন বলে দিও। আমি কিন্তু কালকের জন্য অপেক্ষায় রইলাম। বলেই মিতু লজ্জা মুখে হাসতে হাসতে চলে গেল। দুই থেকে মামুন আর মিতুর কোনো কথা শুনতে না পারলেও মিতুর হাসি দেখে এটা অবশ্য তানহা বুঝে গেল, নিশ্চয়ই মামুন হ্যাঁ বলেছে। তানহার খুব রাগ হলো। বাসে বলল কি আর এখন করলো কি? তাই তানহা রেগে মেগে মামুনের কাছে গিয়ে কোনো কথা না বলে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আমি আবার কি করলাম? কি কারণে মারলেন আমাকে? নিজেকে খুব পাকা খেলোয়াড় মনে করিস তুই, তাই না? আমাকে বাসে বললি এক কথা, আর এখানে বলতেছিস আরেক কথা। আপনার কথার আগামাথা কিছুই তো বুঝতে পারতেছি না। না বোঝার মতো তো কথা নয়। বাসে বলি মিতুকে ভালোবাসিস না, আর এখন কি বললি তুই? সব বুঝি আমি। উপরেরও খাবি, তলারও পোড়াবি। আমি মিতুকে কিছুই বলিনি, আমাকে কেন ভুল বুঝতেছেন আপনি? কিছু না বললে কেউ নিশ্চয়ই এইভাবে লজ্জা পেয়ে হাসতে হাসতে যায় না। তুই যদি হ্যাঁ বলিস অবশ্যই খুশি হবে, হাসবে। আর তুই যদি না বলিস অবশ্যই মন খারাপ করে চলে যাবে। তাহলে মিতু কেন এভাবে গেল? ম্যাম, সবাই এখানে আনন্দ করতে এসেছি, তাই তার মনে ব্যথা দিতে চাইনি বলেই আমি বলেছি। বলেছিস তুই মিতুকে ভালোবাসিস, তাই তো? তোকে আমার চেনা আছে, অনেক আশা করে এখানে এসেছিলাম। তোকে আবারও কাছে টেনে নিব, বুকে টেনে নিব, কিন্তু তুই সেটা হতে দিলি না। আবারও প্রমাণ করে দিলি তুই ঠকাতে জানিস। এর চেয়ে ভালো কিছু তুই পারিস না। প্লিজ তানহা, আমাকে ভুল বুঝো না, আমার কথাটা তো শোনো আগে। আমিও তোমাকে ভালো। চুপ কর বেঈমান! আমাকে কোন সাহসে তুই করে বলছিস ছোট লোকের বাচ্চা? আর আমাকে কোন যোগ্যতায় ভালোবাসিস কথাটা বলতে চাস? তোর মতো এমন হাজারো কর্মচারী আছে আমার, তাদের সবাইকে কি ভালোবাসবো নাকি আমি?
তা না, তোমার যা মন চায় বলো, কোনো সমস্যা নেই। আগে তো আসল কথাটা শুনবে নাকি? ভালো একাই তুমি বাসো নাই, আমিও বেশি। ছোট লোকের বাচ্চা চুপ কর। আর একবার যদি তুমি করে বলেছিস তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আর তোকে আমি ভালোবাসবো, এটা তুই কোন স্বপ্নে ভেবেছিস ছোট লোক কোথাকার? আমার সম্পত্তি দেখে তোর এখন ভালোবাসা বের হচ্ছে, তাই না? বুঝতে পারি না ম্যাম, আসলে আমার ধারণা ভুল। আমি মনে করেছি আপনিও হয়তো আমাকে চান। তো আপনার আচরণ, আপনি তো গিফট, বাসে আমাকে জোরে ধরে ঘুমানো, মিস মিতুকে সাথে দেখলে জেলাস হওয়া, আসলে আমি সরি ম্যাম। এরকম ভুল আর হবে না। এই ছোট লোকের বাচ্চার জীবনে আপনার নাম মুখে নেবে না। আর তুমি করে বলা কিংবা ভালোবাসার কথা কিছুই বলবে না। আমাকে অনেক মেহেরবানি দেখিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছোট লোকের বাচ্চাকে চাকরি দিয়ে কাজ করিয়ে খুব বড় উপকার করেছেন। ভাবতেও পারি নাই মামুন, তুমি আবারও আমার সাথে বেইমানি করবে। কত আশা করেছিলাম তোমাকে নিয়ে, সেই তুমি আবারও আমাকে ভুল প্রমাণ করালে। তোমার জন্য এই তানহা কি করে নাই একটা বারও কি তোমার মনে পড়ে না? মনে পড়লেও কি আর না পড়লেও কি, কারোর উপকার কি স্বীকার করার মতো মন আছে তোমার? তোমার শিরায় শিরায় তো বেইমানি আর ঠকানো ভরা। তানহা, তোমাকে আজকে সব সত্যিটা জানাতে চেয়েছিলাম, তাই তো সবার থেকে দূরে বসেছিলাম। কখন তুমি আসবে আর কখন তোমাকে সত্যিটা বলবো। কিন্তু দেখো তানহা, কি পোড়া কপাল আমার, মুখে সত্যিটা আসলেও তা প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, ভালো নাই বা বাসো, সত্যিটা শুনো। সত্যিটা শোনার পর যদি এভাবে অপমান করে বলতে কথাগুলো, তাও মেনে নিতাম। কিন্তু কোনো সত্যি ঘটনা না শুনেই মুখে যা আসলো তাই বললে। আগে তো এরকম ছিল না তুমি। আর কারো কোনো ভয় নেই, আর দুটো মাত্র মাস, এরপর সবাইকে মুক্ত করে চলে যাব। যত পারো অপমান করে নিও, যত পারো আঘাত করে নিও, আমি আর কোনো বাধা দেবো না। আর তো মাত্র 2 মাস। মামুন কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে হোটেলে নিজের রুমে চলে গেল। তানহা তখনও সেখানে হাঁটু গেড়ে বসে কেঁদেই যাচ্ছে। ইস, একটুর জন্য দুটো মানুষ আপন হতে পারল না। সত্যি তো এটাই, একটা মেয়ে বা ছেলে নিজের মনের মানুষের সাথে অন্য কাউকে কেউ কখনো সহ্য করতে পারে না। মামুন রুমে ঢোকার আগে ম্যানেজারকে বলে গেল তাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তার রুমে খাবার দেওয়ার প্রয়োজন নেই। রুমে ঢুকেই মামুন তানহা আর তার অতীতে ফিরে গেল। অতীত: কি হলো মামুন, এখনো বের হসনি? একটু পর তো বাস ছেড়ে দিবে। বাবা, এই তো হয়ে গেছে, আমি রেডি। বাবা মামুন, শহরে যাচ্ছিস পড়াশোনা করার জন্য, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস, আর সময় করে আমাদেরকে ফোন দিস। মায়ের মন তো কাঁদবেই। মা, চিন্তা করো না, তোমাদের সকলের আশা পূরণ করে তবেই বাড়ি ফিরবো। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, নিজেদের শরীরের দিকে নজর দিও, আমার জন্য দোয়া করিও মা। সন্তানের জন্য মা বাবার দোয়া সব সময় থাকে বাবা। কপালে একটা চুমু দিলাম। ভাইয়া, ফিরে আসার সময় আমার জন্য নতুন বই নিয়ে এসো। ভালোভাবে যাস ভাইয়া, আর আমার জন্য কিন্তু নতুন নতুন জামা আনবি। আচ্ছা ঠিক আছে। আর তোমরা দুজন শোনো, বাবা মায়ের সাথে সব কাজে সাহায্য করবে, তাদেরকে কোনো প্রকার চাপ দেবে না। আর 2 ভাই বোন মন দিয়ে পড়াশোনা করবি, নিজেদের শরীরের যত্ন নিবি, বাবা মায়ের সেবা করবি। চল চল, দেরি হয়ে গেলে বাস ধরতে পারবি না। মামুনের বাবা মামুনকে নিয়ে বাস কাউন্টারের দিকে গেল। রাস্তায় বাবা ছেলের অনেক কথা হলো। বাবা, আমার পড়াশোনার জন্য জমি বন্ধক রাখতে গেলে কেন? আমি তো এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম। আমার পড়াশোনার টাকার জন্য একে একে সব চাষি জমি বন্ধক রাখতেছো তুমি। আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করব, চাকরি করব, কিন্তু আমি তা পারি নাই। তাই বলে আমার ছেলে পারবে না তা হবে না। তাছাড়া তুই অনেক ভালো ছাত্র, তোর সব শিক্ষক, বন্ধু, এলাকার মানুষ সবাই বলে তোকে এই গ্রামে এইভাবে রাখে কি করে। তুই উচ্চ শিক্ষা অর্জন করে ভালো চাকরি করবি, নিজের পায়ে দাঁড়াবি, এটাই আমি চাই। তাই বলে পাবলিক ভার্সিটিতে ভর্তি করে দিবে? এখানে কত খরচ হয় তা জানো বাবা? তোমার সব জমি যে নষ্ট হয়ে যাবে। তাই বলে তোকে গ্রামে এইভাবে রাখবো নাকি? আর তুই পড়াশোনা শেষ করে চাকরি করে সব জমি ফিরিয়ে দিবি। আবার আমি বেঁচে আছি, যা করার মন চায় করবি। আমি না থাকলে তো তখন এমন আনন্দ করতে পারবি না, হাসি খুশিও থাকতে পারবি না। আমি যা পারি নাই তুই তা সব করবি। তোর বাবা তোর সাথে সব সময় আছে। তাই বলে সবকিছু আমার পিছনে খরচ করবে? আমার একটা ভাই বোন আছে, তাদেরকে তো দেখতে হবে, তাদেরকেও তো শিক্ষিত করতে হবে। তুই আছিস না,
আমার তোর প্রতি বিশ্বাস আছে, তুই কাউকে ঠকাবি না। আমি এটাও নিজে ঠকবি, নিজের শখের জিনিস হারাবি, তবুও আমাদের কাউকে ঠকতে দিবি না। তোর প্রতি সেসব বিশ্বাস আছে বাবা। আর বাবা শোন, এমন কিছু করবি না যাতে মানুষ কষ্ট পায়। নিজে কষ্ট থাকবি, তবুও মানুষকে সুখে রাখবি। তোর যখন যা লাগবে, যত টাকা লাগবে আমাকে বলবি। দোয়া করো বাবা, যাতে সবার মান রক্ষা করতে পারি, তোমাকে, মাকে, ভাই বোনকে যেন সব সুখ দিতে পারি। দরকার হলে নিজের সুখ নষ্ট করে ফেলবো বাবা। কারোর সাথে ঝগড়া করবি না, কোনো খারাপ নেশা করবি না, পড়াশোনা চালিয়ে যাবি, নিজের অবস্থানের কথা ভুলে যাবি না। নিজেকে শহরের মানুষের মতো মনে করবি না, মনে করবি তুই কাদামাটি মাখানো এক বাবার ছেলে। আরও নানা রকম কথা হলো বাবা ছেলের মাঝে। বাস কাউন্টারে আসলে মামুনকে গাড়িতে তুলে দিল। জানালা দিয়ে যতদূর পর্যন্ত বাবাকে দেখা যায় মামুন মাথা বের করে দেখল। একটা বছর মামুনের খুব ভালো করে কেটে গেল, কিন্তু বিপত্তি ঘটল পরের বছরে। হঠাৎ একদিন ভার্সিটিতে মামুনের সাথে অপরিচিত মেয়ের সাথে ধাক্কা লাগে। এই, আপনি অন্ধ নাকি চোখে দেখতে পারেন না? ও সরি আপু, আমি আসলে বুঝতে পারি নাই। আপনাদের মতো ছেলেদের ভালো করেই চেনা আছে, যখন কোনো সুন্দরী মেয়ে দেখেন অমনি তার গায়ের উপরে গিয়ে পড়েন। দয়া করে হাসাবেন না। নিজেকে সুন্দরী বলে আপনি যদি সুন্দরী হন, তাহলে মডেল নায়িকারা কি পাতিলের নিচের অংশ? কি এত বড় অপমান! আপনাকে তো আমি দেখে নিব। আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন, তাই কিছু বললাম না। এই জীবনে হ্যান্ডসাম ছেলে দেখেন নাই, তাই তো সরি বলার পরও গায়ে পড়ে লাগতে এসেছেন। পুরাই কালা বান্দরের থেকেও আপনি হলেন কুমিরের পায়ের মতো। ওয়াক থু, বমি আসতেছে। পাতিলের কালির মতো চেহারা যার, সে কিনা ওয়াক থু বলে। কি বাজে পোড়া পোড়া গন্ধ আসতেছে, ওয়াক, বমি আসতেছে আমার। আপনাকে তো দেখে নিব আমি, সময়ের অপেক্ষা করেন। এই তানহা চৌধুরী কি করতে পারে তা সময় বলে দেবে। ইস, নামটার মতো যদি চেহারা আর মনটা হতো কতই না ভালো হতো। অপরিচিত মেয়েটা আর কেউ নয়, বরং সে ছিল তানহা। তানহা রেগে তার বান্ধবীর কাছে গেল। মামুন সম্পর্কে জানতে চাইলে তারা জানায় মামুন তার ডিপার্টমেন্টের ভালো ছাত্র। এমনকি তানহার ডিপার্টমেন্ট আর মামুনের ডিপার্টমেন্ট একই। মামুন সম্পর্কে আরও অনেক কিছু জানার পর তানহার ধারণা ভুল প্রমাণিত হলো। ধীরে ধীরে তানহা মামুনের সম্পর্ক ভালো হতে লাগলো। এভাবে তাদের ভার্সিটি জীবন চলতে লাগলো। মামুনের বাবা প্রতি মাসে হাজার হাজার টাকা পাঠায় মামুনের জন্য, কিন্তু অনেক সময় মতো টাকা দিতে পারে না, দেরি হয়ে যায়। আর তানহা পড়াশোনায় একটু কাঁচা, কিন্তু তানহা চেষ্টা করে যাচ্ছে, হচ্ছে না। এর মাঝে তানহার সাথে মামুনের একটা ভালো সম্পর্ক হয়। এই যে মামুন ভাই, একটু শুনবেন? হ্যাঁ বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে। আচ্ছা ভাইয়া, আপনি কাজ সেরে আসুন, আমি অপেক্ষা করতেছি। আচ্ছা, আধা ঘন্টা অপেক্ষা করো, আমি বিকাশের দোকানে গিয়ে টাকা তুলে আনবো। মামুন বিকাশের দোকানে গেল টাকা তুলতে, কারণ তার এ মাসের টাকা তার বাবা একটু দেরিতে পাঠিয়েছে। রুম ভাড়া দেয়া, ভার্সিটির টাকা, বই কেনা, নিজে টিউশন পড়ে তার টাকা সব বাকি আছে। তাই মামুন দ্রুত গেল টাকা তোলার জন্য। মামুন দোকান থেকে ফিরে এসে দেখে তানহা ঘাসের ওপর বসে কান্না করতেছে। মামুন তো অবাক হয়ে গেল, হঠাৎ তানহা কেন কান্না করতেছে। মামুন তো সময়ের মধ্যে এসে গেছে, তাহলে ওর আবার কি হলো? মামুন আর দাঁড়িয়ে না থেকে তানহার কাছে এগিয়ে গেল। কি ব্যাপার তানহা, তুমি হঠাৎ করে কান্না করতেছো কেন? আসলে 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 আরে বাবা, আসলে আসলে কি সমস্যাটা, কি সেটা তো বলবে নাকি? ওই ছেলেগুলো আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, অনেক বাজে বাজে ইঙ্গিত করেছে, খারাপ কথা বলেছে। তানহা যখন বলেছে যে ওই ছেলেগুলো ওর সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিক তখনই মামুন গিয়ে ছেলেগুলোকে মারা শুরু করে দিয়েছে। মামুনের বন্ধুগুলো যখন দেখলো মামুনের সাথে মারামারি লেগেছে, তখন তারাও গিয়েও শুরু করলো মারা। মার খেতে খেতে ছেলেগুলো পালিয়ে গেল। তানহা অবাক হয়ে তাকিয়ে রইল মামুনের দিকে। মামুনের বন্ধুগুলো মামুনকে জিজ্ঞেস করতেছে, মামুন, ওরা কি করেছিল রে তোর সাথে? আর বলিস না, তানহার সাথে ওরা নাকি খারাপ ব্যবহার করেছে। দোস্ত, আগে বললি না কেন? শালাদেরকে আরও মারতাম। কত বড় সাহস আমাদের ডিপার্টমেন্টের মেয়েদের সাথে এমন কাজ করে। আচ্ছা, এবার চল তানহার কাছে যাই। তারা সবাই আবারও তানহার কাছে চলে আসলো। এবার আর তানহার চোখে পানি নেই, মুখে হাসি আছে তার। এবার তানহার বন্ধু বান্ধবীগুলোও আসলো তানহার কাছে। এরপর যদি এরকম কিছু করার চেষ্টা করে
সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবে। আচ্ছা দাদা, বলে দিব। ওরা এরকমে একা কোনো মেয়ে দেখলে টিজ করতে ছাড়ে না। ওদের ব্যাপারটা প্রশাসনিক বিভাগকে জানাতে হবে। এভাবে ক্যাম্পাসে ওরা এরকম কাজ করে, এগুলো মেনে নেওয়ার মতো না। কি রে তানহা, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আসলে কিছু ছেলে যাদেরকে আমি চিনি না, তারা আমাকে একা পেয়ে কত বাজে কথার বাজে ইঙ্গিত করতেছিল। এক্ষুনি তোর ভাইকে ফোন করে সব জানিয়ে দে, এরপর বুঝবি কার সাথে তারা খারাপ ব্যবহার করেছে। বুঝলাম না, তানহার ভাই মানে? ভাইয়া, তানহার ভাই তো বড় মাপের নেতা আর বড় বিজনেসম্যান। ওনার অনেক ক্ষমতা আছে, নিমিষেই ওই ছেলেগুলোকে শেষ করতে তার সময় লাগবে না। কিন্তু আমি তো জানতাম তানহা ঠিক আমার মতোই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আপনি ভুল জানেন ভাইয়া, আমাদের মতো তানহাও বড় ঘরের সন্তান, কিন্তু তানহার মাঝে কোনো অহংকার নেই। তানহা পড়াশোনায় একটু পাই বলেই এই ভার্সিটিতে দিচ্ছে, না হলে ইংল্যান্ড কানাডায় পড়াশোনা করতো। তানহার আপুও তো কানাডায় পড়াশোনা করে। চুপ করবি তুই, শুধু বলেই যাচ্ছিস। ভাইয়া, কাউকে কোনো বলতে হবে না। আপনারা যে মার মেরেছেন, এরপর আর তারা কোনো বলবে না। আর কেয়া, ভাইয়া বা আব্বুকে জানাবি না, তাহলে কিন্তু আপুর কাছে পাঠিয়ে দিবে। আমি দেশ ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, কাউকে কোনো বলবো না। তুই কি এখন যাবি নাকি আরও কিছুক্ষণ থাকবি? মামুন ভাইয়ার সাথে একটু কাজ আছে আমার, তুই যা, আমি পরে যাব। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমরা তাহলে যাই। তানহার বন্ধু বান্ধবী এবং মামুনের বন্ধুগুলো চলে গেল। সেখানে শুধু তানহা আর মামুন থাকলো। মামুন এবার নিজেই ঘাসে বসে পড়লো, তার পাশে তানহাও বসলো। কি যেন বলবে বলেছিলে, এখন বলো। আসলে সামনে তো পরীক্ষা আছে, আর কেয়ার মুখে তো শুনলেন আমি একটু কম পারি, তাই বলছিলাম কি আমাকে যদি একটু পড়াতেন তাহলে খুব ভালো হতো। আমি নিজেই তো টিউশনে পড়ি, তোমাকে কি পড়াবো বলো তো? আপনি কি এই 1-1.5 বছরের মধ্যে সব ভুলে গেছেন নাকি? তাছাড়া সৌরভ ভাই আর মাধব দাদার কাছে শুনেছি আপনি পড়াশোনায় খুব ভালো। আমার কাছে না পড়ে তো কারো কাছে টিউশন পড়তে পারো? পারি তো, কিন্তু তার কাছ থেকে কিছুই বুঝতে আর শিখতে পারি নাই। এমনিতেই সেই স্যার আবার মাসে 10 দিন পড়ায়। আপনাকে তো প্রতিদিন ভার্সিটিতে পাই, যদি প্রতিদিন একটু একটু সময় দিয়ে পড়াতেন ভালো হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন ক্লাস শেষ করার পর এখানেই অপেক্ষা করিও। ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। কেউ আবার বলিন না প্রেমিকা প্রেমিককে কেন ভাইয়া বলে, অন্য কিছু তো বলতে পারতো। আমি বলবো সিনিয়র ভাই বোনকে ভাই আবু বলেই জুনিয়ররা ডাকে, আর আপনি করেই বলে। ক্লিয়ার? মামুন উঠে চলে গেল। তানহাও তার বাসার দিকে চলে গেল। এভাবে প্রতিদিন মামুন তানহাকে সময় দিয়ে পড়ায়। দিন দিন তানহাও ভালো পড়াশোনা পারে। এতে করে মামুন আর তানহার সম্পর্কটা খুব গভীর হতে লাগলো। বলা চলে দুজনেই কাছাকাছি থাকতে থাকতে দুজনের প্রেমে পড়ে গেছে, কেউ কাউকে বলতে পারছে না। দয়া করে আপনারা জানিয়ে দেন। একদিন মামুন খুব টাকার সংকটে পড়ে গেল। বাবা, এ মাসে তো টাকা পাঠালে না, আরো কি দেরি হবে নাকি? মামুন, এই মাসে মনে হয় টাকা দিতে পারবো না, জমির ফসলও তুলতে পারি নাই। তোর ভাই বোনের পিছনে জমানো টাকাগুলো ঢেলেছি, আর জমি বন্ধক রাখবো, সেই লোকের কাছেও নাকি টাকা নেই। বাবা, এভাবে আর কত জমি বন্ধক রাখবে? এই জন্য বলেছিলাম শহরে না পড়ি, তোমার সাথে কৃষি কাজে সাহায্য করি আর ভাই বোনগুলোকে পড়াশোনা করাই। স্বপ্ন তো কিনে দেখেছি আমি, জমি আজ নয় কালকে ঠিকই আমার হবে। তোকে দিয়ে কৃষি করার ইচ্ছা থাকলে পড়াশোনা করাতাম না? কৃষি না করাও, বাজারে বড় দোকান দিয়ে না হয় কোনো কিছু শোরুম দিতাম। আগে পড়াশোনা শেষ কর, তারপর যা মন চায় করিস। পরের মাসে একেবারে 2 মাসের টাকা দিয়ে দিব। বুঝিস তো, বয়স হচ্ছে, একা একা সব কাজ করাও কঠিন, তাই সমস্যা হয়। তোকেও যেমন শিক্ষিত করতেছি, তোর ভাই বোনগুলোকেও শিক্ষিত করব, তুই শুধু পাশে থাকিস। ঠিক আছে বাবা, শরীরের যত্ন নিও আর সবার দিকে খেয়াল রাখিও বাবা। আমি আমার চেষ্টা মতো পড়াশোনা করে যাব, শিক্ষিত হয়ে তোমার স্বপ্ন পূরণ করব আমি। তোর কথা শুনে মনটা ভরে গেল বাবা। খাওয়া ঠিক মতো করিস, শরীরের যত্ন নিস, আর পড়াশোনা ভালো করে করিস। ঠিক আছে বাবা, আজকে তাহলে রাখি, পরে আবার কথা হবে। মাকে আবার এসব জানিও না, মন খারাপ করবে।
মামুন ফোন রেখে দিল। যেভাবেই হোক এই মাসটা তার চলতে হবে। মামুনের এভাবে দিনের পর দিন যেতে লাগলো। তো একদিন মামুন তানহাকে পড়াচ্ছে, তো তানহা শুধু মামুনের দিকে তাকিয়ে দেখতেছে। এই বিষয়টা মামুন বারবার লক্ষ্য করতেছে। তানহা, পড়া না পড়ে আমার দিকে এভাবে কেন বারবার দেখতেছো? না, এমনি। তার আগে আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমার সম্পর্কে তো সব জানো, আর কি জানতে চাও? আপনারা পরিবারে কতজন, মানে কে কে আছে, আর আপনাদের আয়ের উৎস কি? আর একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার পরিবারে 5 জন, মা বাবা, একটা ছোট ভাই আর একটা বোন। সবাই গ্রামে থাকে। আর আয়ের উৎস কৃষি। আমাদের নিজেদের চাষের জমি আছে অনেক। আমার কোনো গার্লফ্রেন্ড থাকলে তো জানতে পারতে। আপনাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাই, কিন্তু বলা হয় না, তাই সিদ্ধান্ত নিয়েছি আজকেই বলবো। তাহলে বলে ফেলো, সমস্যা নেই। আপনার সাথে প্রথম যেই দিন দেখা হয়ে কথা হয়, তখন মনে হয়েছিল খুব খারাপ একজন ছেলে আপনি। পরে যখন সবার কাছে আপনার সম্পর্কে শুনলাম, আপনার সঙ্গে মিশলাম, তখন ধারণা পাল্টে গেল। এরপর আমাকে পড়ানো, টুকিটাকি বিষয়ে খেয়াল রাখা, কেউ কিছু বললে আমাকে তার সাথে মারামারি করা, আমাকে সব সময় আগলে রাখা, এবং শেষে আপনার সাথে মিশতে মিশতে একটা অন্যরকম অবস্থা হয়েছে। অন্য অবস্থা মানে? আর থামলে কেন? এতদিন মিশতে মিশতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে, এমনকি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি আমি। সত্যি বলছি, আপনাকে আমি ভীষণ ভালোবাসি। এটাও জানি আপনিও আমাকে ভালোবাসেন, সাথে এটাও জানি আপনি কখনো নিজের মুখে বলবেন না। তোমার সব কথাই ঠিক আছে, কিন্তু আমার পক্ষে তোমার সাথে রিলেশনে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ, নাকি বদমেজাজি অহংকারী? তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এরপর আর এই কথাগুলো আমাকে বলিও না। আমি আজকে গেলাম, আজ আর পড়াবো না। মামুনের মুখে না উত্তর শুনে তানহা সেখানে কান্না করা শুরু করে দিয়েছে। তানহার বিশ্বাস ছিল মামুন রাজি হবে, কিন্তু হলো তার উল্টো। তানহা বড় আশা করেছিল মামুন তার প্রস্তাবে রাজি হবে। তানহা যে মামুনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তানহা একা একা বসে কান্না করতেছে দেখে কেয়া তানহার কাছে এগিয়ে আসলো। আমি আগেই বলেছিলাম মামুন ভাই রাজি হবে না। তোকে আগেই বলেছি মামুন ভাই অন্যদের মতো না। এর আগেও কত মেয়ে মামুন ভাইকে পাত্র প্রপোজ করেছে, তবুও সে রাজি হয়নি। আমি সত্যি মামুনকে অনেক ভালোবাসি কেয়া। প্লিজ তুই কিছু একটা কর, মামুনকে যে আমার লাগবেই। তোর সব দিক ঠিক আছে, কিন্তু তোর জেদটা অনেক বেশি। তুই কি বুঝিস না মামুনকে কতটা ভালোবাসি আমি? তোকে তো সব আগেই জানিয়েছি। মামুন এত ভালো দেখেই তো তাকে ভালোবাসি, পছন্দ করি, বারবার তার কাছে আসি। আজকে তো আর কোনো করা বা বলা সম্ভব না, কালকে দেখি। আজকে প্লিজ আর কান্না করিস না। আর তোর বাসায় জানলে কি হবে ভেবে দেখেছিস? আমি কালকে তোর হয়ে মামুন ভাইয়ার সাথে কথা বলবো। এখন প্লিজ চল। কেয়ার কথা মতো চোখের জল মুছে তানহা বসা থেকে উঠল। কেয়া সারা পথ তানহাকে বুঝিয়ে তার বাসায় নিয়ে গেছে। এমনকি তানহা অনেক রাত অবধি কেয়াকে ফোন করে কান্না করেছে। পুরো দিন রাত কোনো কিছু মুখে তোলেনি তানহা। সকাল হতে দেরি, তানহা ভার্সিটিতে আসতে দেরি করলো না। অনেক সময় পর কেয়া তার বন্ধু বান্ধবী আসলো। তারপরও মামুন, ওর বন্ধু সবাই আসলো। তানহা কেয়াকে ধাক্কা দিয়ে ওদের কাছে পাঠিয়ে দিল। মামুন ভাই, আপনার সাথে একটু কথা ছিল, প্লিজ যদি শুনতেন। আচ্ছা দ্রুত বলো, একটু পরেই ক্লাস শুরু হয়ে যাবে। মামুন ভাই, কালকে তো তানহা আপনাকে বলেছে ভালোবাসার কথা, সেই কথাটা আমিও বলতে এসেছি। প্লিজ ভাইয়া, আজকে আর না করবেন না। কে, ওটা কোনো সিনেমা নয়। একজনকে চাইলাম আর তাকে পেয়ে গেলাম। তানার পরিবার কত বড়, আর আমরা হলাম মধ্যবিত্ত। তাদের সাথে কি আমার যায়, তুমি বলো? আপনার কথাটা ঠিক আছে, কিন্তু তানহা তো ওরকম মেয়ে না। জানেন ভাইয়া, কালকে আপনি না করার পর থেকে এখন পর্যন্ত সে কান্না করেই যাচ্ছে। কালকে থেকে এই পর্যন্ত কোনো খাওয়া করেই নাই। দেখেন এদিকে একদিনে চেহারা কি করেছে। আচ্ছা, তানাকে ডেকে নিয়ে আসো, আমি বুঝিয়ে বলতেছি। দোস্ত, তানহা কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, তাকে তুই আর না বলিস না। তানহার মতো মেয়ে এই যুগে পাওয়া ভাগ্যর ব্যাপার মামুন। তুই বরং রাজি হয়ে যা। আজ না হয়
কাল প্রেম তো করবি। তোরা বুঝতে পারতেছিস না এই সমরকের শেষটা কখনো ভালো হবে না রে। ভাইয়া আপনার কথা বলুন দুজনে, আমরা সবাই বরং এখন ক্লাসে যাই। আপনাদের বিষয়টা আপনারা ঠিক করে নেন। তা না, আমি না বলেছি বলে তুমি কান্না করবে, খাওয়া বন্ধ করবে? এগুলো কেমন পাগলামি শুনি? তুমি কি বোঝো না নিজের ভালো? এত কথা শুনতে চাই না, আগে বলেন আমাকে ভালোবাসেন কিনা। প্লিজ ঠান্ডা হও, এখানে বসো। দেখো তা না, তুমি এই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো, আর আমি চাষির ঘরে জন্ম নিয়েছি। তুমি বলো এই সম্পর্ক কি কেউ মেনে নেবে? কারোর মানা লাগবে না, আমি মেনে নিলেই হলো। তুমি আসো আবেগের বসে তা না। তুমি জীবনে এমন আলিশান জীবন ছেড়ে আমারও তো মধ্যবিত্ত পরিবারে থাকতে পারবে না। তোমার পরিবারের কেউ মেনেও নিবে না। আমি আবেগে নেই, বাস্তবে সজ্ঞানে আছি। আপনি পাশে থাকলে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। আর আমি বাসার সব কাজ করতে জানি, আমার মা সব কিছু শিখিয়ে দিয়েছে আমাকে। আমি আর 8-10টা বড়লোক ঘরের মেয়েদের মতো নই। তা না, আমি যে তোমাকে পছন্দ করি না তাও কিন্তু ঠিক। আমিও ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার ভাই বাবা তার জীবনেও মেনে নেবে না। ধরো এখন যদি সম্পর্কে যাই আমরা, আমাদের শেষটা মধুর হবে না। দুজনের কেরিয়ার আছে, আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার জন্য তারা সবকিছু শেষ করতেছে। আর এমত অবস্থায় তোমাকেও পেলাম না, পরিবারও শেষ হলো, সেটা কি চাও? বিশ্বাস করেন, আপনাকে ছেড়ে কখনো কোনো দিন যাব না। দরকার হলে নিজের পরিবারের বিরুদ্ধে যাব। আমার পছন্দকে আমার বাবা মা ভাই বোন সবাই মেনে নেয়। যদি তারা নাও মানে, আপনার হাত ধরে আপনার সাথে চলে যাব। বিশ্বাস করেন, আপনি আপনার স্বপ্ন পূরণ করুন, আমি কোনো চাপ দিব না। আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করুন, আমি বাধা দিব না। কিন্তু আপনার সাথে সারা জীবন থাকতে চাই, এতটুকু। জীবনে অনেক পাগল দেখেছি, তোমার মতো পাগল দেখিনি আমি। ঠিক আছে, আমি রাজি, আমি তোমাকে ভালোবাসি তা না, কিন্তু আমার সব রকম পরিস্থিতি তোমাকে পাশে থাকতে চাই, সুখে দুঃখে কষ্টে আনন্দে সব সময়। আর আমার কেরিয়ার যাতে নষ্ট না হয়, বা আমার স্বপ্ন যাতে পূরণ করতে পারি। আমি তোমার পাগলি হয়ে থাকতে চাই সারা জীবন। আমি সব সময় সব রকম পরিস্থিতিতে তোমার পাশে থাকবো, কথা দিলাম। তোমার ক্যারিয়ারে যাতে নষ্ট না হয় তাই করব আমি। এবং পরিশেষে এত এত ভালোবাসা দিব, তোমার জীবনের ধারণা পাল্টে দিব আমি, দেখিয়ে দিব সব বড় লোকের মেয়েরা এক হয় না। মামুন আর তানহার প্রেম জমি খেয়ে তানহা সব কিছু দিয়ে মামুনকে সাহায্য করে। মামুনের পড়াশোনার খরচ তানহাই দেয় বলা চলে। তানহা মামুনকে সব সময় আগলে রাখে, সব সময়ের জন্য নিজের চোখে চোখে রাখে, কোনো মেয়ের আশেপাশে ঘেঁষতে দেয় না। মামুনের সাথে থাকতে থাকতে পড়াশোনাটাও তানহার আরও ভালো হতে থাকে। এভাবে তাদের 2 বছর কেটে যায়। মামুন আর তানহার প্রেমের কথা কেয়া আর মামুনের বন্ধুরা জানে। তো হঠাৎ একদিন তানহা জেনে যায় মামুনের টাকার সংকটে আছে, তাই তানহা নিজের বাসা থেকে টাকা নিয়ে এসে মামুনকে দেয়। এভাবে আর কতদিন তুমি আমাকে সাহায্য করবে তানহা? এটা সাহায্য বলতেছ কেন? এটা আমার ভালোবাসা। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক। বিয়ের পর আমাকে না হয় ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমাকে নিয়ে আমার ধারণা ভুল ছিল, কিন্তু বাস্তবে তুমি দেখিয়ে দিলে সব গার্লফ্রেন্ড এক হয় না। তুমিও আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, সেখানে তুমিও প্রমাণ করেছো সব ছেলেরা এক হয় না। সময় যত যাচ্ছে মনের ভেতরে ততই ভয় বেড়ে যাচ্ছে। ভয় কেন হচ্ছে শুনি? যদি তোমাকে হারিয়ে ফেলি, যদি তোমাকে না পাই। এই, আমি তোমায় ছাড়া আর কারোর হব না। একমাত্র মৃত্যু আমাদের আলাদা করতে পারবে। আমি তো তোমাকে ছাড়া চলতে ভাবতে পারি না মামুন। আমার নিঃশ্বাসে বিশ্বাসে শুধুই তুমি মামুন। আমার জীবন জুড়ে তুমি তানহা, আমি যে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, এক জায়গায় যাব, চলো আমার সাথে। তানহা মামুনের হাত টেনে ধরে একটা বড় শপিং মলে নিয়ে গেল। তানহা সব নিজে পছন্দ করে মামুনের জন্য দুটো দুটো করে সব নিল। মামুন শত না করার পরেও তানহা মামুনের কোনো কথাই শুনল না। কেনাকাটা হলে মামুনকে নিয়ে অনেক জায়গায় ঘুরলো, খাওয়া দাওয়া করলো। তারপর মামুনকে ম্যাচের সামনে নামিয়ে দিল আর ব্যাগগুলো দিল। এত করে মানা করার পরেও কেন তুমি আমার জন্য এত সব নিতে গেলে? আমি জানি এখন তোমার হাতের অবস্থা ভালো না, আর তোমার সব শার্ট প্যান্ট পুরাতন হয়ে গেছে। তাই বলে টাকাও দিলে এত সব কিছু কিনে দেওয়াও লাগে? বিয়ের পর কোনো কিছুই তো আর আমি দিতে পারবো না। বিয়ের পর না হয়
তুমি আমাকে এমন করে সব কিছু দিও? সত্যি তুমি একটা পাগলি। আমি খালি পাগলি না, তোমার প্রেমে পাগলি, তোমার জন্য পাগলি, তোমাকে পাবার জন্য পাগলি আমি। জানি তো। আমি এই পাগলিটার জন্য 1000 বছর বাঁচতে মন চায়। পাগলিটা যে সব রকম পরিস্থিতিতে আমার পাশে আছে, আমার সব দিক খেয়াল রাখতেছে, কেয়ার করতেছে। বড়লোকের মেয়ে হয়ে কি লাভ? এত টাকা পয়সা থেকে কি লাভ যদি আমার মনের মানুষের কাজেই আসতে না পারি আমি? হয়েছে, আর বলতে হবে না, এবার বাসায় যাও, আজ অনেক দেরি করে ফেলেছো তুমি। আচ্ছা যাচ্ছি, কালকে আবার দেখা হচ্ছে। তানহা চলে গেল। মামুন তানহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মামুন ভাবতেও পারেনি তানহা তাকে এতটা পাগলের মতো ভালোবাসবে। মামুন ম্যাচে ঢুকে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলে নিল। তানহার সাথে মামুনের জীবনটা ভালোভাবেই পার হতে লাগলো। তাদের ভালোবাসায় কখনো কোনোদিন রাগ, অভিমান, চাহিদা, চাওয়া পাওয়া, সন্দেহ, বিচ্ছেদ ছিল না। কিন্তু কথায় আছে না, শকুনের চোখ পড়তে কতক্ষণ, তেমনই তাদের সম্পর্কের কথা সেদিনের সেই মার খাওয়া ছেলেগুলো জেনে যায়। তো একদিন তানহা মামুনের পছন্দের খাবার বিরিয়ানি নিজ হাতে রান্না করে নিয়ে আসে। তুমিও না এত পাগলামি করো না। উফ, কোনোদিন টাকা দিতেছো, শপিং করে দিতেছো, রান্না করে নিয়ে আসতেছো, এসব কি প্রতিদিন ভালো লাগে? শোনো, দেহটা শুধু তোমার, সেটার ভিতরে থাকা আত্মাটা আমার। সুতরাং আমার মন যা চাইবে তাই করব, তোমার কোনো হুকুম চলবে না। আরে বাস বলে কি, দেহ আমার, আত্মা তার। ঠিকই তো বলেছি, মানুষ দুইজন কিন্তু আমাদের আত্মা তো এক। এতে কোনো সন্দেহ আছে তোমার? সন্দেহ থাকবে কেন আমার পাগলি? তুমি তো আমার সবকিছু, তুমি কখনো ভুল বলো নাকি? এবার কথা না বলে হাঁ করো। নিজের হাতে আজকে খাইয়ে দেব। এতদিন তো রান্না করে এনেছি, নিজে নিজে খেয়েছো। এই যে হাঁ করলাম। তানহা নিজ হাতে যত্নে সহকারে মামুনকে খাইয়ে দিতে লাগলো। মামুনও আনন্দ সহকারে খেতে লাগলো। সব কিছু মামুনের কাছে স্বপ্নের মতো লাগে। ভাবতেও পারে না তার জীবনের এত সুন্দর মুহূর্ত আছে। মামুন খাচ্ছে আর তানহা মামুনের খাওয়া দেখতেছে। মনে হচ্ছে বিয়ে করা বউ তার স্বামীকে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ হলে তানহা তার ওড়না দিয়ে মামুনের মুখ মুছে দিল। খাওয়া শেষ হবার পর মামুন বলতেছে, পেট ভরে তো খেলাম, কিন্তু আজকে আরো একটা জিনিস খেতে মন চাচ্ছে। কি জিনিস খেতে চাও বলো? আজকে বাড়তি হিসেবে মিষ্টি খেতে চাই। ঠিক আছে চলো মিষ্টির দোকানে যাই। ওই মিষ্টি সেই মিষ্টি না। ছি, কি অসভ্য। এই সব কিছু বিয়ের পর হবে, বিয়ের আগে এসব হবে না। আজকেই শুধু, আর কখনো চাইবো না। প্লিজ প্লিজ তানহা, না করো না। বললাম না, যা হওয়ার বিয়ের পর হবে, বিয়ের আগে কিছুই হবে না। মামুন মন খারাপ করে থাকলো। তানহা সেখান থেকে উঠে চলে গেল। মামুন মনে মনে ভাবতেছে তানহাকে সে কষ্ট দিয়ে ফেললো। মামুনের খুব খারাপ লাগতেছে, এই কথাটা তার না বললেও হতো। হঠাৎ দেখলো কিছুক্ষণ পর তানহা এসে মামুনের হাত ধরে টেনে নিয়ে ফাঁকা একটা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে চার ঠোঁট এক করে দিল। আচমকা এমন হওয়াতে মামুন অবাক হলো। মামুনও তানহার কিসের রেসপন্স দিতে থাকলো। টানা 9 মিনিট পর দুজন দুজনের ঠোঁটে ডুবে দিল। যদি জানতাম কিস করলে এত মজা লাগে, তাহলে প্রথম যেদিন আমার জন্য খাবার নিয়ে এসেছিলে সেদিনই চাইতাম কিস। আর কখনো পাবে না মিস্টার, এটাই শেষ। বাকি সব হবে বিয়ের পরে। আমি তো মনে করেছিলাম তুমি রাগ করে চলে গেছো, কিন্তু তুমি আবার এসে এটা করবে ভাবতে পারে নাই। তোমার জন্য সব করতে পারি আমি। ওই জায়গায় অনেক ছিল, তাই তো উঠে দেখলাম কোথায় নিয়ে এসে তোমার মিষ্টি খাওয়া ইচ্ছেটা পূরণ করে দিতে পারি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এরকম মিষ্টি কি প্রতিদিন পাওয়া যায় না? না মিস্টার, এটা ট্রেলার মাত্র। বাকি ছবি বিয়ের পর হবে, বুঝলেন? বুঝেছি। বর্তমান বাংলা সিনেমা ইচ্ছারা হলে মুক্তি পাবে না, বিয়ে ছাড়া এমন মিষ্টি আর জুটবে না। মজা করা বাদ দাও, যা বলেছি তাই ঠিক। এবার চলো, কেউ এসে গেলে সমস্যা হবে আবার। তানহা নিজের কাপড় ঠিক করে নিয়ে আগে আগে বের হয়ে গেল। মামুনও পরে বের হয়ে গেল। তানহা বাসায় চলে গেল, মামুনও ম্যাচে চলে গেল। মামুন বিছানায় শুয়ে আজকের কথা বারবার ভাবতেছে আর নিজে নিজে হাসতেছে। মামুন নিজেও বুঝতে পারতেছে না আজ সে কী পেল। মামুনের আনন্দ দেখে কে। ঠিক এই মুহূর্তে মামুনের ফোনে কল আসলো তানহার। তুমিও কি আমার মতো আজকের ঘটনা ভাবতেছো নাকি মেরি জান? চুপ। কি হয়েছে তানহা, এভাবে কান্না করতেছো কেন তুমি? কি হয়েছে আমাকে বলো প্লিজ, এভাবে চুপ করে থেকো না, কান্না করো না, দয়া করে বলো কি হয়েছে।
টেনশন হচ্ছে খুব এখন আমার। বাড়িতে সবাই জেনে গেছে তোমার আমার সম্পর্কে কথা। আমার কাজ করতেছে না, কি করব এখন? কে জানালো তোমার বাসায় আমাদের কথা? কে আবার? যাদেরকে তুমি মেরেছিলে তারা এসে ভাইয়াকে জানিয়ে দিয়েছে। এখন ভাইয়া আমাকে জোর করে হলেও অন্য জায়গায় বিয়ে দিয়ে আপুর কাছে পাঠিয়ে দিবে। তারপর নাকি 3 ভাই বোনে আবু সব সম্পত্তি ভাগ করে দিবে ভাইয়া। যে যার মতো করে ব্যবসা করব, কিন্তু সব কিছু পরিচালনা করবে আব্বু। আমি শালাদেরকে আজকে মেরেই ফেলবো। তুমিও কোথাও যাবে না। ভাইয়া তোমাকে চেনে, তাই ওরা নাকি তোমার ছবি তুলে ভাইয়াকে দিবে। আর ভাইয়া নাকি তোমাকে দেখতে পাইলেই তার লোক দিয়ে মেরে ফেলবে। তাহলে এখন উপায় কি তা না? আমার মাথায় তো কিছু আসতেছে না। তার আগে বলো তুমি আমাকে চাও কিনা, আর আমি যা বলবো তা মানবে কিনা। তোমাকে আমি চাই তা না, আর তুমি যা বলবে তাই শুনবো আমি। তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। আমরা কালকে বিয়ে করব। আমি একটা ঠিকানা দিতেছি, এই জায়গায় সকাল সকাল চলে আসবে। বিয়ে করার পর আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যাব, নয়তোবা আলাদা কোনো জায়গায় চলে যাব। টাকা পয়সা চিন্তা করতে হবে না, তোমাকে সব কিছু আমি নিয়ে যাব। এতে করে আমাদের দুজনের আরামে সারা জীবন চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। তানহা ফোন কেটে দিয়ে ব্যাগে তার কাপড় ভরতে লাগলো। আলাদা একটা ব্যাগে টাকা আর গহনা ভরতে লাগলো। তানহা চায় না মামুন কোনো কষ্ট করুক, আর কষ্টের কারণে পরবর্তীতে তারা আলাদা হোক। তানহা রাতেই জানালা খুলে রশি বেঁধে নিচে নেমে পড়ল। তারপর সোজা কেয়ার বাসার উঠল আর কেয়াকে সব জানালো। পরের দিন তানহা ঠিকানা মতো চলে এসেছে। এখন শুধু মামুনের আশা বাকি। মামুনও তানহার দেয়া ঠিকানা মতো প্রায় এসে গেছে। সেই মুহূর্তে তার বাড়ি থেকে ফোন এসেছে। বাবা হঠাৎ ফোন করলে যে? ভাইয়া, বাবা মা দুজনে অ্যাক্সিডেন্ট করেছে। মায়ের অবস্থা বেশি ভালো না। তুই যত দ্রুত সম্ভব চলে আয় ভাইয়া। আমরা 2 ভাই বোন কিছুই বুঝতে পারতেছি না। মনে হয় মাকে আর বাঁচানো যাবে না। আর বাবার অবস্থাও ভালো না ভাইয়া। শহরে আসার আগে বাবা যা বলেছিল সব মনে পড়ে গেল। আমি এক্ষুনি আসতেছি। তোরা দুজন বাবা মায়ের সাথে থাক, ডাক্তার কি বলে তা শোন। কোনো চিন্তা করিস না, কাঁদিস না, আসতেছি। মামুন আর তানহার কাছে না গিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। তানহা অপেক্ষা করতে করতে শেষে ফোন বের করে মামুনকে ফোন দিল, কিন্তু মামুন ফোন রিসিভ করতেছে না। শেষে মামুন ফোন বন্ধ করে রেখে দেয়। আজকে বাবা মা ভাই বোনকে বাঁচাতে নিজের জীবনটাই বিসর্জন দিল মামুন। পুরো 7 দিন 7 রাত তানহা মামুনের আশায় সেই জায়গায় ছিল। যদি মামুন আসে তাকে নিতে, এমনভাবে ছিল কেউ চিনতেও পারেনি। এমনকি তার ভাইয়ের লোকগুলো খুঁজতে বেরিয়েছে, তার কাছে গিয়েও চিনতে পারেনি, কারণ তানহা বোরকা পরেছিল। দেখতে বয়স্ক মহিলার মতো লাগছিল। উপায় না পেয়ে তানহা ওই অবস্থায় মামুনের ম্যাচে যায় খোঁজ নেয়। কেউ তার খোঁজ দিতে পারে না। মামুন এসেই তার ভাই বোনের কাছে যায়। ভাইয়া, ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেছে মা বাবাকে। ডাক্তার বলেছে রক্ত লাগবে অনেক, আর বারবার টাকার কথা বলতেছে। তোরা থাক, আমি টাকার ব্যবস্থা করতেছি। মামুন বাড়ি এসে জমির কাগজপত্র নিয়ে এলাকার যারা জমি বন্ধক নেয় তাদেরকে নিয়ে তাদের কাছে গিয়ে বাকি সব জমি বন্ধক রাখে। টাকা নিয়ে হাসপাতালে গিয়ে টাকা জমা করে। এই 1 মাস মামুন খুব দৌড়ের উপরে ছিল, ঠিকমতো খেতেও পারেনি। মামুনের মাথায় 1 মাসে একবারও তানহার কথা মনে পড়েনি। 1 মাস বাদে তার বাবা সুস্থ হলেও তার মা অসুস্থ থেকে যায়। বেঁচে থাকলেও মরার মতো বেঁচে থাকতে হবে। তবে ডাক্তার বলেছে ভালো চিকিৎসা আর নিয়মিত ঔষধ খেলে মামুনের মা সুস্থ হবে। আরও 1 মাস পর মামুনের মাকে বাড়িতে নিয়ে আসা হয়। এখন মোটামুটি সুস্থ আছে, তবে আপাতত চলতে পারবে না। বাবা তাহলে এবার আমি যাই, এখন তো সব ঠিক আছে। আর শোনো বাবা, বাকি সব জমি বন্ধক রেখে গেছি। আমি শহর থেকে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেবো, আর মাঝে মাঝে এসে তোমাদেরকে দেখে যাব। কোনো চিন্তা করো না তোমরা। আমাদের ভাগ্যে সব ছিল বাবা, তোর পড়াশোনা শেষ না হতেই। এখন তোকে ইনকাম করতে হবে। সাবধানে যাস আর সাবধানে থাকিস। মামুন সবার থেকে বিদায় নিয়ে আবার শহরে চলে আসে। এতদিন মামুন ফোন চালায়নি, ফোন তার বন্ধ ছিল। শহরে এসেই মামুন তানহার কথা মনে পড়ে যায়। এত ব্যস্ততার মাঝে ওর সাথে কথা হয়নি।
তাই মামুন ফোন বের করে তানহাকে কল করে, কিন্তু তানহার নাম্বার বন্ধ। এবার কেয়াকে ফোন করে কেয়ার নাম্বারও বন্ধ। ভার্সিটি গিয়ে মামুন ওর বন্ধুদের কাছে যায়। আরে মামুন, এতদিন কোথায় ছিলি আর তোর ফোন বন্ধ কেন? এত ফোন করেছি তোকে আর তোর কোনো খবর পেলাম না। আসলে কি হয়েছিল রে তোর? তাহানা কোথায়? কতবার যে তোকে তোর কথা জিজ্ঞাসা করেছি, তাকে খুঁজেছি, কিন্তু আমরা কেউই তোর কথা জানতে পারি নাই। আসলে বাড়িতে এত বড় জ্বর গেল, একবার জানাবি না আমাদেরকে? আমরা কি তোর বন্ধু না? আমাদের বললে কি হতো? ওই সময় খুব একা ছিলাম, মাথায় কাজ করে নাই রে। সরি বন্ধু। এবার বলতো তানহা আর কেয়া কোথায়? তোন খোঁজ করার পর তানহা আর কেয়া কে আমিও দেখি নাই। কি বলিস তুই বন্ধু? তাহলে গেল কোথায়? কোনো বন্ধু তাদের? শুনেছি ভার্সিটির থেকে টিসি নিয়ে দুজনে নাকি চলে গেছে। পরে এটাও শুনেছি তানা নাকি তার বোনের কাছে গেছে। তানার এক বান্ধবীর কাছে এসব শুনেছি। সব আমার জন্য হয়েছে। আমি আমার ভালোবাসাকে নিজ হাতে হত্যা করছি। বাদ দে বন্ধু, এখন আর এসব কিছু করার নেই। তুই তোর পরিবারের কথা ভাব। বা দুজনে তোর জন্য কিছু টিউশনের ব্যবস্থা করে দিব। পড়াশোনা শেষ করে পরিবার চালাস, আমরা পড়াশোনা শেষ করে বিদেশে চলে যাব। তখন থেকে মামুন টিউশন করে পরিবার চালায়। চাইলেও নিজের শখ ইচ্ছে পূরণ করতে পারে না মামুন। এর ফাঁকেও তানহার নাম্বার ঠিকানার জন্য তার সব বান্ধবীর কাছে গেছে, কিন্তু কেউ তার ঠিকানা দিতে পারেনি। এরপর কোনো রকম পড়াশোনা শেষ করে মামুন ভাগ্যক্রমে তানহার বাবার অফিসে চাকরি পায়। তানহার ভাই বোন বিয়ে করে নিজেদের আলাদা আলাদা ভাগের ব্যবসা দেখা শুরু করে। বাকিটুকু ঘটনা তানহার কাছে শুনবো, কি বলেন আপনারা? হঠাৎ দরজায় নখ পড়াতে অতীত থেকে বর্তমানে ফিরে আসলো মামুন চোখের পানি মুছে নিজেকে ঠিক করে তারপর দরজা খুলল। দরজা খুলে দেখে মিতু এসেছে। মামুন মিতুকে ভিতরে আসতে বলল। মিতু ভিতরে ঢুকে মামুনের বিছানায় বসলো। মামুন ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। সেই যে কালকে রুমে এসে ঢুকেছো আর আজকে 12টা বাজে আমি এসে নক না করলে তো দরজা খুলতে না। কি বলো তুমি? তোমার কি হয়েছে বলো তো তুমি? কালকে আসলে রুমে, দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হলো, আজকে সকাল হলো, এখন দুপুর হলো, তোমার কোনো খবর নেই। আসলে প্রচুর ঘুম ধরেছিল তো। আচ্ছা আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। মামুন ওয়াশরুমে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে বের হলো। মামুনের চোখগুলো খুব লাল হয়ে আছে। মিতু সেটা খেয়াল করে দেখল। মামুন রেডি হলে বের হবে এমন সময় মিতু বলতেছে, কি ব্যাপার মামুন, তোমার চোখগুলো ফুলে গেছে আর লাল হয়ে আছে? কালকে থেকে ঘুম দিলাম, চোখ তো লাল হবেই। ঘুমালে চোখ লাল হয় এই প্রথম শুনলাম। দেখে তো মনে হচ্ছে সারা রাত কান্না করেছো। আরে না, গোসল করলাম, চোখে সাবান লেগেছিল তো, তাই আপনার কাছে এমন মনে হচ্ছে। আচ্ছা চলো, আজকে পাহাড় আর ঝাউবন সবাই একসাথে যাব। তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা চলুন এবার তাহলে যাওয়া যাক। মিতু আর মামুন দুজনে একসাথে বের হলো। সবাই যে যার মতো আবারও গাড়িতে উঠে বসে আছে। হোটেল থেকে একটু দূরে যেতে হবে, তাই গাড়িতে করে যাচ্ছে। সবাই আগে পাহাড়ে গেল। সেখানে সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবাই যে যার মতো পিক তুলতেছে, ভিডিও করতেছে, ঘুরতেছে, আনন্দ করতেছে। আজকে তানহাকে একটু বেশি খুশি লাগছে। মামুন সবার থেকে দূরে পাহাড়ের উপর বসে আছে। মামুনকে একা বসে থাকতে দেখে মিতু মামুনের কাছে গেল। হোটেল থেকে এখানে আসা পর্যন্ত দেখতেছি তুমি মন খারাপ করে আছো। তেমন কিছু না, বাড়ির কথা মনে পড়ছে তাই। আপনি এখানে এলেন যে, যান আনন্দ করুন সবার সাথে। যার সাথে আনন্দ করব সে তো এখানে একা একা বসে আছে। মানেটা তো তোমার অজানা নয় মামুন। আমি যে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, সেটা কি আবার বলতে হবে? ও, আজকে কিন্তু উত্তর দিতে চাইছো। এখন বলো, তুমি কি আমাকে ভালোবাসো? দেখেন মিস মিতু, যদি আমার জীবনে একজন না থাকতো তাহলে আপনাকে হ্যাঁ বলে দিতাম। আসলে আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমাকে মিথ্যা বলতেছো তুমি? তোমার জীবনে যদি কেউ থাকতো তাহলে তাকে এতদিনে আমি দেখতে পারতাম। কয়েক বছর থেকে একসাথে চাকরি করি, কই একদিনও তো তোমার মুখে শুনলাম না, আর তাকে তো দেখলাম না। কে বলেছে? আপনি দেখেন, আপনি তাকে প্রতিদিন দেখেছেন, আপনার সাথে তার প্রতিদিন কথা হয়েছে। আজব তো, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে আর আমি জানি না।
যত সব ঢপ মারো আমার সাথে। আমাকে ভালোবাসি কথাটা বলতে এত কেন কথা ঘুরাচ্ছ তুমি? সত্যি আপনাকে আমি ভালোবাসি, পছন্দ করে আমার কলিগ হিসেবে, আর আমার জীবনের ভালোবাসা আর একজন, এটাই সত্যি। আপনাকে কষ্ট দিতে চাইনি বলে কালকে বলি নাই, এখানে আনন্দ করতে এসেছি, তা আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করলে আপনি কষ্ট পাবেন এই ভেবে বলি নাই। কে সে যাকে আমি এত ভালোবাসেন, যার কারণে আমাকে ফিরিয়ে দিলেন? সে আর কেউ নয়, আমাদের কোম্পানির বস তানহা। কি বলেন আপনি? তানহা ম্যাম আপনার প্রেমিক? আমার বিশ্বাস হচ্ছে না, আপনি মিথ্যা বলতেছেন আমাকে। যা বলেছি সব সত্যি। তাহলে শুনুন সবটা। মৃদুকে সব ঘটনাগুলো খুলে বললাম, কক্সবাজার এসে যা হয়েছে সেটাও। এ কি, আপনি কান্না করতেছেন কেন? মিতু কোনো কথা না বলে মামুনকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। তানহা মামুন আর মিতুকে খুঁজতে খুঁজতে এসে দেখে মিতু মামুনকে জড়িয়ে ধরে আছে। তা দেখে তানহার তো বিশ্বাস হয়েই গেল মামুন আর মিতুর মাঝে তাহলে সত্যি সত্যি সম্পর্ক আছে। তানহা আর তাদের কাছে না গিয়ে চলে গেল। অনেকক্ষণ দুজন জড়িয়ে ধরা অবস্থায় ছিল। মামুন মিতুকে ছাড়িয়ে নিল। মামুন একটু সরে বসল। এত কিছু হয়ে গেছে আর এখনো তার অপেক্ষায় আছেন আপনি? ভালোবাসাটা তার কাছ থেকে শিখেছি আমি। আর আমার কারণে এখানে এসে আপনাকে আবারও অপমানিত হতে হলো। আমার কারণে আপনি সব সত্যিটা বলে ম্যামকে নিজের করে নিতে পারলেন না। আসলে আমার নসিব, আপনার কোনো দোষ নেই। আসলে সে নিজেই বুঝতে চায়নি, এমনকি সে আমাকে কোনো বলার সুযোগ কখনো দেয়নি। সত্যি বলতে কি, এই কাজগুলো যদি তানহা আমার সাথে করতো তাহলে হয়তো আমি এরকম করতাম। এত ভালোবাসেন ম্যামকে, তারপরও তার প্রতি কোনো অভিযোগ নেই আপনার? যাকে ভালোবাসা যায় তার প্রতি কি রাগ অভিমান করে থাকা যায়? আচ্ছা ঠিক আছে, আমি সময় করে নিয়ে ম্যামকে সব সত্যিটা বলে দিব। না না, এমনটা করবেন না, তাহলে সে খারাপ ভাবতেও পারে। শেষ সময় যখন আমার কারণে এত কিছু হয়েছে, তখন আমি তো বলবোই, আপনার কোনো কথা শুনবো না আমি। তার কোনো দরকার নেই, সময় বুঝে আমি সব বলে দেব। আপনাকে চেনা আছে, জীবনেও বলবো না। আমি বলবো ম্যামকে সব বুঝিয়ে, তখন ঠিক বুঝবে। এবার চলেন, অনেক সময় হয়ে এসেছি আমরা এখানে। দুজনে সেখান থেকে উঠে সবাই যেখানে আছে মানে পিকনিক হচ্ছে সেখানে গেল, মানে খাওয়ার আয়োজন করেছে সেই জায়গায়। প্রেম নিয়ে ভাবনা আর কাউকে বলার মধ্যে পার্থক্য আছে সেটা বোঝেন তো। ভাবনায় ধীরে ধীরে সব মনে পড়ে, আর কাউকে বলতে গেলে অল্প সময় লাগে। মিতু আর মামুন গিয়ে দেখে সবাই খেতে বসেছে। তারাও সবার সাথে খেতে বসলো। খাওয়া শেষ হওয়ার পর সবাই একসাথে হলো। তানহা সবাইকে বলছে, সবাইকে একটা কথা তো বলাই হয়নি। আজকে আপনাদের জন্য আমার কোম্পানি বড় একটা পার্টির আয়োজন করেছে। আজকে আমাদের কোম্পানির চেয়ারম্যান মানে আমার বাবা, মা, ভাই, বোন এবং বিশেষ একজন আসবে। ম্যাম, কি উপলক্ষে এই পার্টির আয়োজন? আমি তো মনে করেছি কেউ না জানলেও একজন জানে, বা আপনারা অনেকে জানেন। ম্যাডাম, জানলেও ভুলে গেছি। আর আপনার পরিবারের সবাই বা কেন আসবে? কারণ আজকে আমার জন্মদিন। আমি চেয়েছিলাম জন্মদিনটা সবার সাথে পালন করব, আর আমার জীবন সঙ্গী যে হবে তার সাথে পরিচয় করিয়ে দেব, যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আমি তো ভুলেই গেছি আজকে তানহার জন্মদিন, আর তানহাকে সত্যি আমাকে সবার সাথে পরিচয় করে দিতে চায়। আমি তার ভালোবাসা। আমি কি বলে দিব ম্যামকে সব কিছু? ম্যাম তো দেখি আগে থেকেই সব আয়োজন করে রেখেছে। আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি, ভাবতেও পারতেছি না তানহা এত সব কিছু করবে। আমার ভীষণ লজ্জা পাচ্ছে। আর লজ্জা পেতে হবে না। যাই হোক, অবশেষে দুজন মানুষ এক হচ্ছেন তাহলে। ম্যাম, পার্টির আয়োজন কখন রেখেছেন সেটাও তো বললেন না। রাত 8টার সময় পার্টি শুরু হবে। কিন্তু ম্যাম, এখনও যৌবন ঘুরলাম না, হাতে সময় তেমন নেই। এই অল্প সময়ের মধ্যে এত বড় আয়োজন কেমন করে করব? আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না ম্যানেজার সাহেব। হোটেলের ম্যানেজারকে সব আগে থেকেই বলা আছে। ওনারা সব কিছু ইতিমধ্যে শেষ করেছে। আমরা এখন ঝাউবন ঘুরে এসে পার্টিতে উপস্থিত হওয়ার আগেই তৈরি হওয়ার সময় পাব। তাহলে আর দেরি কিসের ম্যাম? চলেন তাহলে সবাই মিলে ঝাউবন যাই। আর হ্যাঁ ম্যাম, শুভ জন্মদিন।
সবাই এক এক করে তানহাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সবাই ঝাউবন ঘুরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তানহার জন্মদিন উপলক্ষে তৈরি হলো। তারপর এক এক করে সবাই হোটেলের ছাদে চলে গেল। তারপর তানহা সহ তার পরিবারের সবাই সেখানে আসলো। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজ আমার ছোট মেয়ের জন্মদিনের পার্টিতে আপনারা এসেছেন। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন আমার বোনকে আমাদের কোম্পানি চালানোর জন্য, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আজকে কি আপনাদের সবার জন্য একটা খুশির খবর দিবে আব্বু? আর হ্যাঁ, আপনারা পার্টি শেষ হওয়া পর্যন্ত থাকবেন। আব্বু আম্মু, তোমাদেরকে খুব ভালোবাসি। তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করেছো। আমার সব রকম পরিস্থিতিতে তোমরা পাশে ছিলে। ভাইয়া সরি, তোমাকে হয়তো অনেক কষ্ট দিচ্ছি। কিসের কষ্ট? তুই আমার আদরের বোন, নিজের কোলে পিঠে তোমাকে নিয়ে বেরিয়েছি, তোকে নিজ হাতে লালন পালন করেছি। তোর সব ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, তোর সব ইচ্ছে পূরণ করা এটাও আমার দায়িত্ব। তোকে সব সময় ভালোবাসি আমি। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আর আপু, পড়াশোনার সময় আর আমার ডিপ্রেশনের সময় অনেক সাহায্য করেছিস, পাশে থেকেছিস, সেই জন্য তোকে অনেক ধন্যবাদ। দিব এক চর, বোনকে কিসের ধন্যবাদ? তোর জায়গায় আমি থাকলে আমাকে কি তুই সাহায্য করতি না? আর হলি সবার আদরে, সবার ভালোবাসার, তোকে কি করে কষ্টে থাকতে দেই আমরা? আপু, এবার অনুষ্ঠান শুরু করো তাহলে। উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ, আজকে শুধু আমার মেয়ের জন্মদিন না, সেই সাথে আরও একটা খুশির খবর আছে। এই হচ্ছে আমার বন্ধু জমশেদ মজুমদার, আর এই হচ্ছে তার ছেলে মাসুম মজুমদার। ইনি আমার ব্যবসায়িক পার্টনার, আর এনার একমাত্র ছেলের সাথে আমার ছোট মেয়ের বিয়ের কথা পাকা করেছি। আর আজকে কেক কাটার আগে দুজনের আংটি বদল হবে। সবাই জোরে হাততালি দিতে লাগলো। মামুন আর মিতু তো বোকার মতো চেয়ে দেখছে। তখন তাহলে তানহা যে বলল বিশেষ একজন আসবে, আর সেই বিশেষ একজন হলো মাসুম মজুমদার, মানে তার হবু স্বামী। দুজনকে আংটি পরিয়ে দিল। তারপর কেক কেটে এক এক করে সবাই সবাইকে খাইয়ে দিল। মিতু তো এক চাউনিতে মামুনের দিকে তাকিয়ে আছে। দুজনেই কিছুই বুঝতে পারল না, তাদের মাথার উপর দিয়ে সব কিছু যেন চলে গেল। এটা কি হলো? আপনি না বলেছিলেন তানহা ম্যাম আপনাকে ভালোবাসে, তাহলে সে কেন হাসি মুখে আর একজনকে বিয়ে করতে যাচ্ছে? হয়তো আমার উপর রাগ অভিমান থেকে হয়তো তাকে ব্যথা দিয়েছি, তাকে ছেড়ে গেছি সেই কারণে। আবার এটাও তো হতে পারে আমি গরিব আর ওই ছেলেটা ধনী। না, আমি এই মঞ্চে উঠে সবাইকে সব সত্যি জানাবো, ম্যামকেও সত্যিটা বলবো, এটা হতে পারে না। না, আর কিছু বলবেন না, আর কিছু করবেনও না। যেখানে আমি তাকে সুখ দিতে পারি নাই, তার স্বপ্ন নষ্ট করেছি, সেখানে তার নতুন সুখ নষ্ট করতে চাই না। তাই বলে সব নীরবে হয়ে যাবেন? আপনি তো ঠকবাজ বেঈমান নন, সেটা তো ম্যামের জানা দরকার। আপনি তো তখন পরিস্থিতির শিকার ছিলেন। হোক না, অন্য কারো দূর থেকে দেখতেই তো ভালো লাগতেছে। আমি তো সব সময় চাইতাম সুখে থাকুক, এখন না হয় সে সুখেই থাকুক। আর তার সুখ কেন কেড়ে নিতে যাব আমরা? আপনার কষ্ট হচ্ছে না? আপনি এমন স্বাভাবিকভাবে আছেন কি করে? আপনি না তানহা ম্যামকে ভালোবাসেন, তাহলে কি করে ঠিক আছেন আপনি? বাদ দেন তো, পার্টি এনজয় করুন আপনি। তাছাড়া ক্ষুধাও লেগেছে, খেতে হবে তো। আপনি খান, আপনি পার্টি এনজয় করুন, আমি গেলাম। প্লিজ একা রেখে যাবেন না, একা থাকতে আমার একটু ভালো লাগে না। আমি আপনার কাছ থেকে সব শোনার পর যেখানে নিজে ঠিক থাকতে পারছি না, সেখানে আপনি নিজেই তার সাথে সম্পর্ক করেছেন, আর আপনার চোখের সামনে সব হচ্ছে, আপনি কেমন করে সহ্য করতেছেন? বাদ দে না এই টপিকটা। আচ্ছা চলুন, আমিও যাব এখান থেকে, চলে তাহলে আর আপনার খারাপ লাগবে না। মিতুকে রেখে মামুন নিজেই চলে গেল আগে তার নিজের রুমে। মিতু যেই না চলে যেতে ধরবে, অমনি মিতুর আর একটা মেয়ে কলিগ মিতুকে আটকালো। আপনারা সবাই দয়া করে আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই পার্টি এনজয় করুন, আর কেউ রাতে না খেয়ে রুমে যাবেন না। ম্যাম, আপনাকে দেখে আমার জীবনে আরও অনেক কিছু শেখার বাকি আছে। আপনি সত্যি বড্ড জেদি, আর নিজের জেদের জন্য সব করতে জানেন। আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। আপনাদের জন্য দোয়া, ভালোবাসা রইল। সামনের জীবন সুন্দর আর সার্থক হোক।
ধন্যবাদ মিস মিতু। আপনারা দুজনেও সুখে থাকুন। আপনাদের দুজনের জন্য আমিও দোয়া করি। ম্যাম, আপনি ভুলের মধ্য দিয়ে যাচ্ছেন তাই এমনটা বললেন। তবুও আপনাকে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। তানহা মিতুর কথাগুলোর কিছুই বুঝলো না, কিন্তু তানহা মামুনকে খুঁজতেছে, কিন্তু মামুনকে কোথাও দেখছে না। মামুনের হিসাব বাদ দিয়ে হেসে হেসে মাসুদ মজুমদারের সাথে কথা বলতে লাগলো তানহা। পার্টি থেকে বের হয়ে রুমে ঢুকে নীরবে কান্না করছে মামুন। মিস মিতু, আপনাকে কি করে বোঝাই আমার কলিজে ছিঁড়ে যাচ্ছে। কাকে দেখাবো মনের কষ্টগুলো, কাকে বোঝাবো কতটা ভালোবাসি তানহাকে, কাকে বলবো পরিবারের পাশাপাশি তানহার খোঁজ সব সময় করতাম। ওখানে স্বাভাবিক না থেকে কি সবার সামনে কান্না করে নিজেকে ছোট করব? পারতেছি না যে কষ্টগুলো চেপে রাখতে। কি করব এখন আমি? আর কি বা করার আছে আমার? পার্টি শেষ হলে সবাই যে যার মতো রুমে চলে গেল। রাতেই তানহার পরিবারের সবাই ঢাকায় চলে গেল। তানহার কাছে থাকলে শুধু মাসুম, কারণ তানহা মাসুমকে তাদের সাথে করে যাওয়ার সময় নিয়ে যাবে। আর তো একটা দিন থাকবে তারা, তাই তানহা চায় তার অফিসের সবার সাথে মাসুম পরিচিত হোক। মামুন অনেক কষ্টে নিজেকে ঠিক করে নিল, যে করেই হোক তানহাকে তার ভুলে যেতেই হবে। তেলে আর জলে মিশ খায় না, কোনো রকম নিজেই নিজেকে সামলে নিল মামুন। পরের দিন তানহা মিতুকে দিয়ে মামুনকে ডেকে নিল। জি ম্যাম, বলেন কি করতে হবে? তেমন কিছু না, আজকে তো রাতেই সবাই রওনা দিব, তাই আমি চাই আপনি সারা দিন আজকে আমাদের দুজনের সাথে থাকবেন। ঠিক আছে, থাকবো। তাহলে গিয়ে রেডি হয়ে আসুন, আমরা এক জায়গায় যাব। মামুন কোনো কথা না বলে সোজা তার রুমে চলে গেল। মিতুও পেছনে গেল মামুনের। মিতু তো খুব রাগ হয়ে আছে, কেমন করে মামুন এখনো স্বাভাবিক আছে আর তানহার কথা শুনতেছে। আপনি কি মানুষ নাকি পাথর? কেমন করে আবারও আপনি তানহার কথা শুনতেছেন? কিছু করার নেই মিস মিতু, যেহেতু তার অফিসে চাকরি করি সেহেতু তো তার কথা শোনা লাগবে। আপনার মতো আমি এবং আরো অনেক চাকরি করি, তাদেরকে না বলে আপনাকে কেন বলল? হয়তো আমাকে দেখাতে চায় আমার চেয়ে হাজার গুণ ভালো কাউকে পেয়েছে, এটাও জানি আমাকে জেলাস করতে চাইছে। তাহলে কেন রাজি হলেন? তাকে তো না করতে পারতেন আপনি। এতদিন যখন তার কথা শুনেছি, অত্যাচার সহ্য করেছি, সেখানে তো আর মাত্র 2টা মাস বাকি। আর 2টি মাস বাকি মানে? ও কিছু না, 2 মাস পর তো আমাকে এত কাজ বা কথা শোনাতে পারবে না, সেটাই আর কি। তাছাড়া বিয়ে হয়ে গেল, তখন তার হবু স্বামী মাসুম হয়তো বা অফিস দেখাশোনা করবে, তখন তো আর আমাকে এত কাজ দেবো না, চাপও দিবে না। তা অবশ্য ঠিক বলেছেন। আপনি কি আর করার, বিয়ে না হওয়া পর্যন্ত সহ্য করেন। মিতু, একটু শুনবেন? হ্যাঁ বললেন, কি বললেন? আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। দেখবেন আপনি আমার চেয়েও ভালো কাউকে পাবেন। কি যে বলেন না আপনি, আমার কাছে কেন মাপ চাইতে হবে আপনার? আপনি তো কোনো দোষ করেন নাই। তাছাড়া আমি না জেনে, না বুঝে, না শুনে আপনাকে একতরফা ভালোবেসেছি। আর হয়তো বা আমার কারণে আপনার সাথে তানহা মিলটা হলো না। প্লিজ নিজেকে দোষী মনে করবেন না। আর আপনার মতো এমন একজন কলিগ সবার নসিবে থাকে না। আপনি সত্যি অনেক ভালো একজন মেয়ে, অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে, আমি তাহলে আসি। মিতু চলে গেল। মামুন রেডি হয়ে নিল। নিচে এসে দেখে তানহা আর মাসুম গাড়িতে বসে আছে। মামুন এগিয়ে গেল গাড়ির কাছে। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? কতক্ষণ হলো গিয়েছেন, আর সেই আপনি কি না এতক্ষণে এলেন? আসলে ম্যাম আমি একটু ফ্রেশ হলাম তো, তাই দেরি হলো। সরি ম্যাম, আর দেরি করবো না। এরকম সরি জীবনে আর কতবার বলবেন আপনি আমাকে শুনি? আপনি যে একটা অপদার্থ সেটা কি জানেন আপনি? আহা তা না, বাদ দাও না, কেন ওনাকে এইভাবে বলতেছে তুমি? আপনি বরং গাড়িতে উঠে বসুন তো, দেরি হচ্ছে। মামুন আর কোনো কথা না বলে গাড়িতে উঠল। মাসুম গাড়ি ড্রাইভ করতেছে আর তানহা তার পাশের সিটে বসেছে। মামুন পেছনের সিটে বসে আছে। তানহা মাঝে মাঝে মাসুমের সাথে কথা বলতেছে আর অট্ট হাসি হাসতেছে। আমরা কিন্তু বিয়ের পর হানিমুনে সুইজারল্যান্ড যাব, কি বলো তুমি? হ্যাঁ, বিয়েটা আগে হোক, তারপর দেখা যাবে কোথায় যাওয়া যায়। আমাদের দুজনের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমরা কি কারোর মতো ছোট লোক নাকি? আমরা আরো অনেক দেশ যেতে পারি। তা তো যাওয়া যায়, ওটা কোনো সমস্যা হলো নাকি? জানো মাসুম, অনেক ছোট লোক আছে যাদেরকে সত্যি ভালোবাসা দিলে ছুঁড়ে ফেলে দেয়। আসলে কথায় আছে না, ছোট লোক কি আর বিরিয়ানির মজা বোঝে?
তা না, তোমার এই কথাটা বুঝলাম না আমি। না বোঝার কি আছে? ছোট লোকের ঠিকানা পায়ের কাছে, তাদেরকে বুকে ঠাঁই দিতে নেই। আর আমরা কি কারোর মতো ঠকবাজ বেইমান নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? তা না, আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। এখানে না বোঝার কি আছে? প্রেম করলে, বিয়ে করলে সবাইকে জানিয়ে করা উচিত। লুকিয়ে প্রেম করার কি আছে? কাউকে বলে তাকে ভালোবাসি না, আবার কাউকে বলে হ্যাঁ তোমাকে ভালোবাসি। আচ্ছা মাসুম, তুমি বলো তো, ভালোবাসা কি খারাপ কিছু? ভালোবাসা কোনো খারাপ হতে যাবে কেন? ভালোবাসা তাকেই যায় যখন একজন আরেকজনকে নিজের চেয়ে পছন্দ করে, তাকে নিয়ে ভাবে। দেখলে তো, তুমি বুঝলে, কিন্তু ছোট লোক ঠকবাজ বেইমানটা কোনোদিন বোঝে না। কাকে কি বলতেছো তুমি তানা? তোমার কথার কিচ্ছু বুঝলাম না। তুমিও কিছুই বোঝো না। যাকে বলার তাকে বলেছি, সে বুঝলেই হবে। তোমার মতো ভালো কাউকে ছেড়ে আমি না পচা শামুকে পা কেটে ফেলতে চেয়েছিলাম। হয়েছে, আমরা এসে গেছি, এবার গাড়ি থেকে নামো। তানহা গাড়ি থেকে নেমে গেল। মাসুম মামুন দুজনেই নামলো। তারা একটা শপিং কমপ্লেক্সে এসেছে। তানহা এতক্ষণ যে কথাগুলো বলল সব মামুনকে বলেছে, আর মামুন যাতে শুনতে পারে তাই জোরে জোরে বলেছিল, আপনি আমাদের সাথে সাথে থাকবেন, বুঝলেন? এখানে আমরা বিয়ের মার্কেট করব। আরে তেমন কিছু না, তানা একটু কেনাকাটা করবে আর কি। মামুন কোনো কিছু না বলে তাদের সাথে সাথে ভেতরে ঢুকলো। তানহা একটা করে কাপড় দেখতেছে আর মাসুমকে বলতেছে এটা কেমন, কোনটা নেব, ইত্যাদি ইত্যাদি। তানহার কেনা হলে সব শপিং ব্যাগগুলো মামুনের হাতে দিল। এরপর মাসুমের জন্য কিছু কেনাকাটা করলো। তাদের শপিং করা হলে তারা বাহিরে চলে আসলো। সকালে তো নাস্তাও করি নাই, চলো সামনের ওই রেস্টুরেন্টে যাই, হালকা কিছু খেয়ে নেই। হ্যাঁ ঠিকই বলেছ, খেতে হবে। এই যে আপনিও আসেন আমাদের সাথে। মামুনও তাদের পেছনেই রেস্টুরেন্টে ঢুকলো। তানহা আর মাসুম পাশাপাশি বসলো। মাসুম খাবার অর্ডার করলো, ওয়েটার খাবার দিয়ে গেল। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, আপনিও তো মনে হয় সকালে নাস্তা করেন নাই। আসেন বসেন, আমাদের সাথে নাস্তা সেরে নিন। না না, আমি খেয়ে এসেছি, আপনারা খান। খেয়ে এসেছেন বলে খাবেন না, এটা কোনো কথা? বসুন তো। আরে বাবা, যখন খেয়ে এসেছে আর খাবে না বললো, তখন আর জোর করো না তো। তাই বলে এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? থাকুক না দাঁড়িয়ে, সমস্যা কোথায়? এমনিতেও তোমার শত্রুর অভাব নেই। এখন কোন দিক দিয়ে আক্রমণ করে, উনি এভাবে থাকলে বডিগার্ডের কাজটা হয়ে যাবে। তবু কেমন হয়ে যাচ্ছে না? চুপ করে খাও তো তুমি, এত চিন্তা করতে হবে না তাকে নিয়ে। আর আপনি একটু এইদিকে সরে আসেন। মামুন আর কোনো কথা না বলে তানহার কথা মতো মাসুমের সাইডে গিয়ে দাঁড়ালো। দুজনে হাসতে হাসতে খাবার খাচ্ছে। তানহা মাঝে মাঝে মাসুমকে নিজ হাতে খাইয়ে দিতে চাইলে মাসুম বারবার না করতেছে। সত্যি খাবারটা কি সেই স্বাদ, মাঝে মাঝে বাইরে খাওয়া উচিত, কি বলো? বিয়ের পর আমার হাতে রান্নাই খেতে হবে, এইসব বাহিরের খাবার খাওয়া চলবে না। আর সত্যি বলেছ, খাবারটা কিন্তু সেই স্বাদ, ছোট লোকেরা এসবের মজা বুঝবে না। আচ্ছা তা না, কোনো কারণে কি তুমি আমাকে ছোট লোক বলতেছো? তুমি আমার হবু স্বামী, তাছাড়া তুমি কোটিপতি, বাবার একমাত্র ছেলে। তোমাকে কেন ছোট লোক বলবো? আমি ছোট লোককে ছোট লোক বলছি। সবাই কি আর সব কিছুর মর্ম বোঝে? তা এত ঘুরিয়ে বলার কি আছে, সোজা করে তো বলতে পারো তুমি। আমি না জাস্ট ছোট লোক ঠকবাজ বেঈমানকে সহ্য করতে পারি না। আচ্ছা, তোমাকে কে ঠকালো আর কাকে বেঈমান বলতেছো? কে বেঈমানি করেছে তোমার সাথে শুনি? সে অনেক ঘটনা মাসুম, বিয়ের পর সব জানতে পারবে। তবে কেউ একজন খুব চরমভাবে বেঈমানি করেছে আমার সাথে। বলা চলে আমার জীবনটা নিয়ে ছেলে খেলা খেলেছে, এমনভাবে আঘাত করেছে, এই আঘাত সবাই সহ্য করতে পারে না। তুমি কারোর সাথে প্রেম করতে নাকি? হয়তো খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে প্রতারণা করেছে। যদি তার প্রতারণা করাই ইচ্ছে ছিল আমার সাথে, তখন সে আগে বলতে পারতো। স্যার ম্যাম, আমার মনে হয় এখন গাড়ির কাছে যাওয়া উচিত। না মানে আপনাদের তো খাওয়া শেষ প্রায়। এত কথা না বলে চুপচাপ থাকেন না, নাকি আপনার প্রেমিকা আপনাকে ডাকতেছে? তা না, চুপ করো তো তুমি। আচ্ছা আপনি যান তো, আমরা আসতেছি।
মামুন আর কোনো কথা না বলে সেখান থেকে সোজা গাড়ির কাছে চলে আসলো। মামুনের চোখ দিয়ে আজ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তেছে। মামুন আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তানহা, এভাবে অপমান না করে যদি একটাবার সত্যিটা জানতে চাইতে, কেন সেদিন তোমাকে একা রেখে চলে গেছি, যদি আবারও জানতে চাইতে আমি সেদিন মৃদুকে কি বলেছি, তাহলে হয়তো এভাবে অপমান করতে পারতে না। হ্যাঁ, আমি অপরাধী, আমি ঠকবাজ, বেঈমান, কিন্তু তানহা আমি তখনও তোমাকে ভালোবেসেছি, আজও তোমাকে ভালোবাসি। এটা হয়তো তোমাকে কষ্ট দেওয়ার সাজা বিধাতা আমাকে দিতেছে। বিশ্বাস করো তানহা, অন্য লোকের সাথে তোমাকে দেখে সহ্য করতে পারতেছে না। অন্য লোকের সাথে কথা বলা, হাসাহাসি করা, এত সব করা আমার মেয়েতেই কষ্ট হচ্ছে। আমি না হয় দোষ করেছি, তাই বলে এইভাবে কষ্ট দেবে আমাকে তুমি? তাদের দুজনের খাওয়া হলে তারা গাড়ির কাছে চলে আসলো। এসে দেখে মামুন শপিং ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মাসুম আবারও গাড়ি চালাতে লাগলো। তানহা সামনের সিটে তার পাশে বসলো। মামুন আবারও আগের মতো পেছনের সিটে বসলো। পুরো রাস্তা আবারও নানা রকম কথা বলা আর মামুনকে শুনিয়ে শুনিয়ে অপমান করলো তানহা। গাড়ি থেকে নেমে মামুন তাদের পেছনে পেছনে গিয়ে ব্যাগগুলো দিয়ে চলে আসলো। এসেই আবারও মিতুর সামনে পড়ল। এতগুলো ব্যাগ তোমার হাতে দেখলাম, ওগুলো কিসের ব্যাগ? ম্যাম, আর স্যারের বিয়ে শপিং এর ব্যাগ। তাদের বিয়ে, তাদের পোশাক, আপনি কেন তা বহন করবেন শুনি? এছাড়া আবার আমার কি করার আছে? তাছাড়া চাইলেও তো না করার উপায় ছিল না। এখানে পিকনিক করতে এসে আপনাকে দিয়ে চাকরের কাজ করাবে? বাহ, খুব ভালো তো। সত্যি কি আপনাকে তানহা ম্যাম ভালোবাসতো, নাকি আমাকে মিথ্যা বলেছিলেন? বাদ দেন না এসব কথা, এখন আর বলে কি কোনো লাভ আছে? যা হওয়ার তা তো হয়ে গেছে। নিশ্চয় আপনাকে অপমানও করেছে তারা, তাই না? আমাকে কেন তারা অপমান করবে? আপনি পাগল হয়েছেন মনে হয়। পাগল আমি হইনি, আপনি হয়েছেন। যদি অপমান না করবে তাহলে আপনার চোখ লাল কেন? চোখের কোণে পানি কেন? ও হ্যাঁ, চোখে ধুলা পড়েছিল, তার জন্য লাল হয়েছে। আর চোখ কচলেছিলাম তো, তার কারণে হয়তো হয়েছে। থাক, আর মিথ্যা বলতে হবে না, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। যা বুঝার বুঝে গেছি আমি। এত কথা বলতে পারবো না, সকাল থেকে কিছুই খাইনি, আমি এখন একটু খাবো। তাহলে আমার ধারণাগুলো সব ঠিক ছিল। আসেন আমার সাথে, সামনের ওই দোকানে গিয়ে দুজন কিছু খাই। আপনি খান নাই এখনো? আপনার অপেক্ষায় ছিলাম, আপনাকে একা রেখে সবার সাথে বসে খেতে মন যায়নি। আপনি না পাগলি একটা। আচ্ছা চলুন দেখি ওই দোকানে কিছু পাওয়া যায় কিনা। দুজনেই দোকানে গিয়ে ডিম পরোটা খেয়ে নিল। তারা 12টার দিকে সকালের নাস্তা করে নিল। যেখানে সবাই 10টার মধ্যে খেয়েছে, সেখানে তারা 12টার সময় খেলো। খাওয়া শেষ করে এসে দেখে সবাই যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই সময় তানহা মামুন আর মিতুর কাছে চলে আসলো। বাহ, দুজন তো সুপার গ্লুর মতো একসাথে থাকেন দেখি। তা কোথায় গিয়েছিলেন দুজনে? সম্পর্ক ভালো হলে আর নজর ঠিক হলে, নিয়ত ঠিক থাকলে সুপার গ্লুর মতো থাকা যায়। কোথায় আর যাব ম্যাম, ধনীদের তো সকালের নাস্তা করানোর মতো মন নেই, তাই গরিবের দপ্তরখানা গিয়ে দুজনে সকালের নাস্তাটা সেরে নিলাম। কথাগুলো কি আপনি আমাকে বললেন নাকি মিস মিতু? আরে না ম্যাম, আপনাকে কেন বলবে, এমনি বললো আর কি। আমি আর মাসুম সমুদ্রের তীরে যাচ্ছি, চাইলে আপনারাও যেতে পারেন দুজনে। ম্যাডাম আপনি যান, সময় হলে আমরাও যাব, কেমন? তানহা আর কথা না বাড়িয়ে মাসুম সহ সমুদ্রে গেল। তানহা মাসুমের সাথে অনেক আনন্দ করল, কিন্তু মাসুম সবসময় তানহার থেকে দূরে দূরে ছিল। সবকিছু মিতু আর মামুনের চোখের সামনে হলো। মামুন এসব নিতে পারতেছে না। তানহা যা শুরু করেছে এসব মামুনের পক্ষে নেওয়া অসম্ভব। যাই হোক, কক্সবাজার ভ্রমণ শেষ হলে সবাই আবারও ঢাকায় চলে আসলো। এবার অবশ্য তানহা মাসুমের গাড়িতে করে এসেছে। রাতে রওনা হয়েছে, পরের দিন তারা ঢাকায় এসেছে। তাই আজকেও সবার ছুটি, কালকে থেকে আবার অফিস শুরু হবে। বাসে যা ঘুমানোর ঘুমিয়েছে মামুন, তাই আর সে না ঘুমিয়ে বাহিরে চলে আসলো। এসেই দোকানে গেল, প্রথমে একটা চা খেলো। তারপর লোক লজ্জার ভয় করেও দোকানদারের কাছ থেকে সিগারেট নিল 3টা। দোকানদার সহ সেখানে থাকা সবাই অবাক, কারণ এত বছর ধরে আছে কোনোদিন মামুন সিগারেট খায়নি। সিগারেট নিয়ে সোজা বাসায় ঢুকলো। এমন সময় মামুনের বাবা ফোন দিল। কেমন আছিস মামুন? আর তোর অফিসের ভ্রমণ কেমন কাটলো? এই তো বাবা, ভালোই কেটেছে। বাড়ির সবাই কেমন আছে তোমরা?
হ্যাঁ, সবাই অনেক ভালো আছে। তোকে একটা কথা জানাতে ফোন করেছি। হ্যাঁ বাবা বলো, তুমি কি কথা? আমি তোর বোনের কাবিন করে ফেলেছি কালকে, তোকে জানাই নেই। জার্নি করে আসতেছিস, তার জন্য তুই বাড়ি আসলে তারপর মুন্সি ডেকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো। আচ্ছা তুই বল, কবে বাড়ি আসবি তুই? এখন তো বলতে পারতেছি না, তবে 1-1.5 মাস পিছিয়ে নাও তারিখ। আচ্ছা ঠিক আছে, তুই কি মন খারাপ করেছিস তোকে না জানিয়ে যে কাবিন করলাম তোর বোনের? মন খারাপ করবো কেন বাবা? এটা তুমি ভালো কাজ করতেছো, কিন্তু লেখাপড়া আর কার সাথে কাবিন করালে? তোর মামাতো ভাইয়ের সাথে। ওরা নিজে থেকে এসে প্রথমে তোর মাকে, ওরা আমাকে বলেছে, আমারও আর না করি নেই। বিয়ের পরও তারা তোর বোনকে পড়াবে বলেছে। তাছাড়া তোর মামাতো ভাইকে তো ভালো করে চিনিস, অনেক ভালো একটা ছেলে, তাই এরা অমত করি নাই। ভালো করেছো বাবা, এই যুগে এমন ছেলে পাওয়া দুষ্কর। আচ্ছা মামা মামি বলে দিও 1.5 মাস পর বিদায় বিয়ে, একবারই দিবে। হ্যাঁ বলবো। আর শোন, তোর শোরুম দেওয়ার জন্য বড় দোকান তৈরি করেছি, এখন তুই এসে নিজ হাতে তোর শোরুম সাজাস। অনেক ভালো করেছো বাবা, তাছাড়া বাড়ি গিয়ে বেকার থাকতে ভালো লাগতো না। আর একটা কথা, তুই অনুমতি দিলে তোর জন্য মেয়ে দেখা শুরু করতে পারি। আমার বাড়ি থেকে এক মেয়ে যাবে, আর এক মেয়েকে ঘরে তুলতে চাই। আর তোর যদি কোনো পছন্দ থাকে তো বলতে পারিস। ছিল বাবা, সেটা আগে, এখন কেউ নেই। তোমরা মেয়ে দেখতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, ভালো থাকিস। আজ রাখি তাহলে। ফোন রেখে দিল মামুন। পকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। প্রথম টান দিতেই সে কি কাশি, চোখ মুখ লাল হয়ে গেল, চোখের কোণে পানি এসে গেছে। তবুও মামুন সিগারেট টানতে লাগলো, কিন্তু ধোঁয়া গিলতে পারল না। এভাবে 3টা সিগারেট টানলো, পুরো রুমে সিগারেটের ধোঁয়ায় ভরা। সিগারেট টানার পরও তানহাকে মাথা থেকে সরাতে পারতেছে না, তাই রুম থেকে বের হয়ে ওই জায়গার কিছু নেশা করা ছেলেদের কাছে গেল। কি ব্যাপার ভাই, হঠাৎ করে এখানে যে? কোনো কি সমস্যা? আমিও তোমাদের সাথে নেশা করতে চাই। সে কি ভাই, আপনার মতো ভালো মানুষ হঠাৎ করে কেন নেশা করতে চান? নেশা করলে নাকি দুনিয়ার সবকিছু ভুলে থাকা যায়। আমিও এমন কাউকে ভুলে যেতে চাই, তাই তোমাদের কাছে এসেছি। না ভাই, আমরা পারবো না। এসব ভালো জিনিস না, শরীরের ক্ষতি হয় অনেক। আপনি ভালো মানুষ, দেখবেন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এমনিতে সব ঠিক হলে আজকে তোমাদের কাছে আসতাম না। কিন্তু ভাই, নেশা না করাই ভালো, নেশা করার দরকার নেই আপনার। যা বলেছি তাই করো, কোনো নেশা করলে অতি দ্রুত তাকে ভুলতে পারবো। ওই দে ভাই, প্রেমের যন্ত্রণা খুব খারাপ জিনিস। ভাই বুঝেছি কেন এসেছেন। ওই কলকি তৈরি কর ভাই, প্রথমে টান দিবে। তার আগে ভালো করে দেখো আশেপাশে কেউ আছে কিনা, আমি বানাচ্ছি। দ্বিতীয় ছেলেটা চারিদিকে ভালো করে লক্ষ্য করলো, আশেপাশে কেউ নেই। প্রথম ছেলেটা কলকি বানালো, মামুনকে টানতে দিলে মামুন আবারও সেই কাশি শুরু করে দিল। ধীরে ধীরে একটু একটু অভ্যাস হয়ে গেল। মামুন এখন নিয়মিত গাঁজা খায়, সিগারেট তো প্যাকেট প্যাকেট কিনে রাখে মামুন। এভাবে 1 মাস চলে গেল। তো সেদিন তানহার অফিসে মাসুম এসেছে। ঠিক তখনই তানহা মামুনকে তার কেবিনে ডাকলো। আপনি এখানে বসে এই ফাইলগুলো ভালো করে দেখুন, আর কোথায় কোথায় ভুল আছে তা ঠিক করে দেন। ইনি কি এইসব কাজ করতে পারবে তানহা? আরে পারবে তুমি, এত চিন্তা করো না তো। এত বছর থেকে তাহলে কিসের জন্য কাজ করতেছেন অফিসে? পারলে তো ভালোই হয়। আমাদের বিয়ে তো আর 10 দিন পর। আমি না তোমাকে পেয়ে অনেক খুশি। আমি তো খুশি অনেক। আচ্ছা আমি বলছিলাম কি, সন্ধ্যার সময় দুজনে বিয়ের মার্কেট করতে বের হতাম। হ্যাঁ আব্বু, অবশ্য সে কথাও বলেছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাকে না জানিয়ে বিয়ের কার্ড ছাপাতে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসবে। খুব ভালো করেছো তানহা, আগে ভাগে সবাইকে কার্ড দিলে খুব ভালো হবে। হ্যাঁ অবশ্যই, তাছাড়া এখন তো বিয়ের মাত্র 10 দিন বাকি আছে, খুব তো ব্যস্ত হয়ে পড়বো আমরা, তখন তো মনে থাকবে না। এটাও ঠিক বলেছো, তোমার দেখি বিয়ে করতে আর তর সইছে না। ছোট লোকের জন্য তো আর অপেক্ষা করতে পারি না, বয়স তো আর কম হচ্ছে না। ছোট লোক তো আর সেটা বুঝলো না। আচ্ছা, ছোট লোক কাকে বলো, আর ছোট লোকটা কে শুনি? কে আবার? যাকে ভালোবেসেছিলাম। আসছে ছোট লোকগুলো, টাকা চিনে ভালোবাসা চিনে না। আর আমিও বুঝে গেছি, ছোট লোকের কাছে কোনো মূল্য নেই আমার। হয়েছে, আর বলতে হবে না। সে যদি সামনে থাকতো তাহলে বোঝানো যেত।
সে সব শোনে, আর আমিও তাকেই বলতেছি। কেমন করে শুনে? সে তো আর আশেপাশে নেই। ওসব বাদ দাও, তুমি কিন্তু আমাকে হলুদ লাগাতে লুকিয়ে হলেও আসবে, বলে দিলাম। এটা কেমন করে সম্ভব? সেদিন তো আমারও হলুদ হবে। তোমার তো সকালে হবে আর আমার তো বিকেলে হবে, তাই তুমি পরে চলে এসো, কেমন? তোমার বাড়ির লোকজন দেখলে কি বলবে বলো? কি আর বলবে, বলবে বিয়ের আগেই এত ভালোবাসা, কিন্তু আফসোস ছোট লোকটা বুঝলো না। হয়েছে। আর ছোট লোক করতে হবে না। লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করতে হবে। হ্যাঁ তাই তো। আচ্ছা চলো আমরা বাহিরের রেস্টুরেন্টে খেয়ে নিই। হ্যাঁ, তা করাই যায়। এই যে, আপনিও লাঞ্চ করে নেন। না না, ওরা লাঞ্চ করার দরকার নেই। দেখো লাঞ্চে গেলে পরে আবার না কাজ ভুল করে। আরে করব না, ওনারাও তো খেতে হবে। আর খেলে কাজ করবে কি করে? এত সরল হইও না, এদেরকে মাথায় তুললে পরে নাচতে থাকবে। এত ভালোবাসা দেখাও দেখে তোমার অফিসের ফাইল নিয়ে আমার এখানে আসতে হলো। আরে ফাইলগুলো আমার ছিল, আমি করতে পারতাম। বললে না বিয়ের জন্য মার্কেট করতে, সেটা আব্বুও বলেছিল বলে এখানে নিয়ে এসেছিলাম। হয়েছে, আর বলতে হবে না। তোমার তো ক্ষুধা লেগেছে, আগে চলো তো, খেতে হবে তোমার। আর তুমি না খেলে শরীর খারাপ করবে তোমার। যাচ্ছি তো, চলো। এই যে, আপনিও দ্রুত গিয়ে লাঞ্চ করে নেন। অনেক সময় থেকে ফাইলগুলো ঠিক করতেছেন, এবার উঠে যান আপনি। তানহা মাসুমের হাত ধরে ক্যাবিন থেকে হাসতে হাসতে বের হয়ে গেল। তানহা চলে যাওয়ার পর মামুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তানহা কেমন করে পারতেছে মামুনকে কষ্ট দিতে? তানহাও তো মামুনকে ভালোবাসতো, তাহলে কেমন করে ছোট লোক বলতে পারলো? একজন অপরিচিত লোকের সামনে মামুন চোখের জল মুছে তানহার কেবিন থেকে বের হয়ে মিতুর সামনে পড়ল। কি এমন কাজ ছিল যে ম্যামের কেবিনে করা লাগলো? কাজ আর কোথায়, আমাকে বসে বসে কথা শোনালো। আপনি কোনো উত্তর দেন নাই ম্যামের কথার? উত্তর দেওয়ার মতো উত্তর ছিল না, আর সময় আমারও আসবে, আমি উত্তর দেবো তখন। তা কি বললো? আবারও ছোট লোক বলেছে নিশ্চয়। বাদ দেন এসব কথা, আগে চলেন, লাঞ্চ করতে হবে আপনাদের। মিতুও কোনো কথা না বলে মামুনের সাথে ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। মামুন খাওয়া শেষ করে বাইরে এসে প্যাকেট থেকে সিগারেট বের করে টানতে লাগলো। এটা এখন মামুনের এক প্রকার রুটিন হয়ে গেছে। মামুন দ্রুত ক্যান্টিন ত্যাগ করায় মিতুর সন্দেহ হলো। মিতুও বের হয়ে মামুনকে খুঁজতে লাগলো। যখন দেখতে পেল তখন দেখলো মামুনের ঠোঁটে সিগারেট। মিতু যখন মামুনের কাছে যাবে ঠিক সেই সময় তানহা আর মাসুম অফিসে চলে এসেছে। মিতুও দ্রুত অফিসের ভিতরে ঢুকে গেল। মামুনও কিছুক্ষণ পর অফিসে ঢুকে তানহার কেবিনে গিয়ে দেখে মাসুম আর তানহা চলে এসেছে। তোমাকে আগেই বললাম না এইসব লোকদের মাথায় তুলতে নেই। দেখলে তো লাঞ্চ টাইম শেষ হওয়ার কতক্ষণ পর আসলো। আরে বাবা, মানুষের দেরি হতেই পারে, এতে রাগ হওয়ার কি আছে? আপনি এবার কাজ শুরু করুন। রাগ করবো না কেন? কিভাবে কাজে ফাঁকি দিতেছে। তা না, কাজটা আমার, আমি রাগ হচ্ছি না। তুমি কেন এত রাগ হচ্ছ? কিছুদিন পর তো তোমার কাজ আর আমার কাজ সেটা এক হবে নাকি? এখন তোমার কাজে না হয় ফাঁকি দিতেছে, পরে যদি আমার অফিসের কাজেও ফাঁকি দেয় তখন? পরেরটা পরে দেখা যাবে। এবার ঠান্ডা মাথায় বসে থাকো তো। আর বিয়ের কার্ডগুলো দেখো, আর পারলে তোমার অফিসের সব স্টাফকে বিয়ের কার্ড দাও। আমি বরং ওনার সাথে বাকি কাজগুলো শেষ করি। তানহা আর কোনো কথা না বলে বিয়ের কার্ড নিয়ে অফিসের সব স্টাফকে দিল। সবাই বিয়ের দাওয়াত পেয়ে তো মহা খুশি। মাসুম মামুন দুজনেই ফাইলগুলো দেখে দেখে ঠিক করল আজকে সন্ধ্যার মধ্যে মামুনকে ছেড়ে দিল। মামুনকে কিন্তু বিয়ের কার্ড দেয়নি। মামুন অফিস থেকে বের হয়ে বাইরে এসে সিগারেট টানতে লাগলো। এবারও মিতুর চোখে সেটা ধরা পড়ে গেল। কি ব্যাপার, কবে থেকে এসব ছাইপাস খান? আরে আপনি এখানে যে? আমি এসেছি তারপরও সিগারেট টান দিয়ে যাচ্ছেন। সিগারেট তো ছেলেরা খায়, তাহলে ফেলে দিতে হবে কেন? আপনি কি সব শুরু করেছেন বলেন তো? এসব করা কি ঠিক হচ্ছে? আমি আবার কি করলাম, কি যে বলেন না। এই সিগারেট কেন খাচ্ছেন আপনি? সে তো আর একজনকে হাসতে হাসতে বিয়ে করতেছে, তাহলে এভাবে কেন নিজের দেহটা পুড়াচ্ছেন? ভুল বললেন, আমি আপনার দেহ না, তারপরে প্রত্যেকটা স্পর্শে আগুন লেগে দিতেছি।
আপনি কি চাইলে তাকে ভুলতে পারবেন? আপনি কেন এরকম করতেছেন? সে তো তার ক্ষতি করতেছে না। আপনি প্লিজ এসব ভুলে যান, আপনার জীবনেও ভালো কেউ আসবে। হ্যাঁ, তা তো আসবেই, কিন্তু এটা ছাড়তে পারবো না। আপনি পাগল হয়ে গেছেন। আরে একটা পাগলও নিজের ভালো বোঝে, আপনি বুঝতে পারছেন না? যার জন্য এমন করেন সে কি দেখে বা জানে? তাহলে কাকে দেখাচ্ছেন এসব আপনি খান? আপনি দেখে অনেক হাইপার হয়ে গেছেন। আমি তো আর বিষ খাচ্ছি না, সিগারেট সব শ্রেণীর লোক খায়, সুতরাং এতে এত হাইপার হওয়ার কি আছে? আমি কাউকে দেখানোর জন্য খাই না। বিষের চেয়েও খারাপ এগুলো। শেষ বয়সে যদি আপনার ক্যান্সার ধরা পড়ে তখন? কিংবা যাকে নতুন জীবন সঙ্গী বানাবেন সে যদি জানে তার স্বামী তার এক্সের জন্য সিগারেট খায়, তখন তার কেমন লাগবে একবারও ভেবে দেখেছেন? জানলেই কি আর না জানলেই কি, ক্যান্সার এখন কম বেশি সবার হয়, আমার নসিবে থাকলে আমারও হবে। আচ্ছা চলেন আজকে একসাথে যাই, কি বলেন? না, আপনার সাথে আমি যাব। আপনি আমার কথা শুনেন না? আপনি এসব বাজে জিনিস খান। এখানে এই অফিসে আপনি ছাড়া আপনার কেউ নেই। আপনি যদি এখন এসব বলেন তো আমি কি ঠিক থাকবো? আচ্ছা, এই সিগারেট খেয়ে যদি তাকে ভুলতে পারি, এটা কি চান না? জীবনে প্রথম শুনলাম সিগারেট খেলে নাকি ভালোবাসা মানুষকে ভোলা যায়। আচ্ছা ঠিক আছে, একটা রিক্সা ডাকুন, একসাথে যাব আমরা। মামুন মিতুকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা হলে তেমন একটা রিক্সা মেলে না এই রাস্তায়। রাত হলে তো কত শত রিক্সা যায়। মামুনের এমনিতেও দেরি হয়ে যাচ্ছে, এটা কোনো কথা হলো? অবশেষে একটা রিক্সা দেখলো। রিক্সা যখন মামুনের কাছে আসবে ঠিক সেই সময়